আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাইকে আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড তোমরা তোমাদের হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গিয়েছে। ওকে। অ্যান্ড আমাদের আজকে 9 নাম্বার ক্লাস, দেখতে দেখতে আমরা পরিবেশ রসায়নের 9 নাম্বার ক্লাসে এসে পড়েছি। সো সবাই একটু রেডি হয়ে যাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? ওকে, ওকে, নাইস। তাওহিদ, একটা প্রবলেম ছিল, বলে ফেলো তাওহিদ, কি প্রবলেম ছিল? ওকে, ফেসবুকে সব ক্লিয়ার, সবাই বলে দিছে। রেজাউল বলছে ভাইয়া পড়তেছি কিন্তু পড়ার কোনো আউটপুট পাইতেছি না। এক্সামের জন্য ওই দিন পড়লাম বাট পারি নাই। আসলে কি, তোমরা এক্সাম টার্গেট নিয়ে পড়লে কখনো ভালো করতে পারবে না, রেগুলারিটি মেনটেন করতে হবে। আর হচ্ছে পড়ার একটা বড় বৈশিষ্ট্য কি, পড়লে তোমরা ভুলবা, ঠিক আছে? পড়লে তোমরা ভুলবা, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে মাথায় রাখবা যেন হচ্ছে না ভুলো। আর হচ্ছে একজন কমেন্ট করছে ভাই 3 তারিখের আগে কি, মার্চের 3 তারিখের আগে কি এই চ্যাপ্টার শেষ হবে? ইনশাল্লাহ আমি ফেব্রুয়ারি মাসের মধ্যে এই চ্যাপ্টার শেষ করবো, এই প্ল্যান করছি। আমার আর 4টা থেকে 5টা ক্লাস লাগবে যদি বড় বড় লেকচার নেই, ধরো 1.5-2 ঘন্টা করে যদি লেকচার নেই। আমাদের লেকচারগুলো কতক্ষণ হয়? 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট। আমরা যদি হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট করে পড়ি, 4টা থেকে 5টা ক্লাস লাগবে সুন্দরভাবে শেষ করতে। সো এই কারণে তোমাদের যেটা হইতে পারে যে রাসায়নিক পরিবর্তনের যে ক্লাসগুলো হচ্ছে ওইখান থেকে আমি একটা স্লট ধার নিব, তাহলে মার্চ মাসের আগে আমাদের চ্যাপ্টারটা শেষ। ওকে, তো তাহলে তোমরা খুশি তো? সো আমি চাই এটা, যেহেতু অনেকের কলেজে পরীক্ষা আছে, এই চ্যাপ্টার আছে, তোমাদের হাফ ইয়ারলি কবে একটু আমাকে কমেন্ট করে জানাও তো। হাফ ইয়ারলি চলতেছে না শেষ? হাফ ইয়ারলি চলতেছে না শেষ? 4 মার্চ, 6 মার্চ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ অনেকেরই মার্চ মাসে, আবার 25 তারিখে। সমস্যা নাই, দেখি চেষ্টা করতেছি হাফ ইয়ারলির আগেই শেষ হয়ে যাবে, মার্চ মাসের আগে। আমিও প্ল্যান করছি, যেহেতু মার্চে অনেকের হচ্ছে হাফ ইয়ারলি, ঠিক আছে, আবার 25শে ফেব্রুয়ারি থেকে। সো যদি হচ্ছে কিছু একটা করা যায়, হ্যাঁ। আচ্ছা, কাদের হাফ ইয়ারলিতে এই পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা আছে? হাফ ইয়ারলিতে কাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা আছে? আচ্ছা, অনেকেরই আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি সঞ্জয় দাদার সাথে কথা বলবো না, দাদার সাথে কথা বলে যদি এই বুধবার আর শুক্রবারের স্লটটাও নেওয়া যায় তাহলে আমার জন্য অনেক ভালো হবে। হ্যাঁ, একটা নেই, 1 সপ্তাহে চ্যাপ্টার শেষ, তাহলে ভালো হয়। ওকে, সো এই বুধবার আর শুক্রবারের স্লটটা যদি আমি নিতে পারি তাহলে ভালো হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে একটানা রাসায়নিক পরিবর্তন চললো, তাহলে ভালো হবে। ওকে, ঠিক আছে, টেনশন করো না, আমি তোমাদের নিয়েই ভাবি সবসময় বাবা, ঠিক আছে? তোমাদের নিয়েই চিন্তা ভাবনা। সো আসো শুরু করি আজকের পড়াটা। ওকে, আজকের পড়াটা শুরু করি। রেডি তো সবাই? হ্যাঁ। সো আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ পড়ছি লাস্ট ডেতে, তাই না? পিভি ইকুয়াল টু এনআরটি কি পড়ছি? পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ পড়ছি। পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশনটা পড়ছি, মনে আছে তো সবার? হ্যাঁ, পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশন, অ্যান্ড এটা দিয়ে যা যা অ্যাপ্লিকেশন আছে পড়ছি। এখন আমাদের আজকে কন্টেইনার নিয়ে আলোচনা করি। ধরো আমাদের বিভিন্ন ধরনের কন্টেইনার থাকতে পারে। কয় ধরনের কন্টেইনার থাকতে পারে? সো একটু যদি বলি তোমাদেরকে, একটা হচ্ছে মনে করো আমাদের রিজিড কন্টেনার, তারপর হচ্ছে একটু খেয়াল করো, আমাদের ধরো একটা ক্লোজ কন্টেনার, ঠিক আছে? ধরলাম হচ্ছে একটা ক্লোজ কন্টেনার, এই কন্টেনারটা কি করতে পারে? মুভ করতে পারে। লেটস সে এই কন্টেনারটা আমার মুভ করতে পারে। ধরো এরকম একটা কন্টেইনার নিলাম, এটা কি করতে পারে? মুভ করতে পারে। ওকে, ওকে, এই কন্টেনারটা কি করতে পারে? মুভ করতে পারে, উপরে নিচে মুভ করতে পারে। সো এখানে কিছু গ্যাস আছে। ওকে, ডান। আর আরেকটা হচ্ছে আমি একদম ফিক্সড কন্টেনার নিয়ে নিলাম, রিজিড। ধরো এই সাইজের একটা কন্টেনার নিলাম, এটা পুরো রিজিড, মানে এটা মুভ করতে পারবে না। ধরো একদম পুরো রিজিড করে নিলাম।
রিজিড কন্টেইনার, আরেকটা কন্টেইনার হইতে পারে আমার ওপেন কন্টেইনার। খেয়াল করো, আরেকটা কন্টেইনার হইতে পারে এরকম ওপেন কন্টেইনার। ঠিক আছে, খেয়াল করো, এটাও রিকগনাইজ করতে পারে না ওরা। আচ্ছা ঠিক আছে, হাত দিয়ে আঁকি। ধরো আরেকটা এরকম ওপেন কন্টেইনার হইতে পারে, এইখানে কিছু আমার গ্যাস আছে। সো এই 3 ধরনের কন্টেইনার হইতে পারে। কয় ধরনের কন্টেইনার হইতে পারে? 3 ধরনের। এখন এই 3 ধরনের কন্টেইনার দেওয়া থাকলে, এই 3 ধরনের কন্টেইনার যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে কি কাজ করব সেই জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে, এখন দেখো আমাদের এই যে ক্লোজ কন্টেনারগুলোতে আমাদের গ্যাসের প্যারামিটার কয়টা বলো তো? গ্যাসের প্যারামিটার কয়টা? পি, ভি, টি আর এন, 4টা প্যারামিটার। কয়টা প্যারামিটার ভাইয়া? 4টা প্যারামিটার। কয়টা ভাইয়া? 4টা। এখন দেখো, যেই কন্টেনারগুলো আমার ক্লোজ মানে বন্ধ, এইখানে আমার তুমি কি চাইলে আর কোনো গ্যাস অ্যাড করতে পারবা বাইরে থেকে যেটা ক্লোজড? দেখো এই কন্টেনারটা ক্লোজ না, তা আমি বলতে পারি না গ্যাসের মোল সংখ্যা বা পরিমাণ যেটা আছে সেটা কনস্ট্যান্ট থাকবে। এখানেও কি থাকবে? গ্যাসের মোল সংখ্যা এনটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ইয়েস অর নট? বলেন তো। যেটা ক্লোজ কন্টেইনার, ঠিক আছে, যেটা ক্লোজ কন্টেইনার সেটাই আমার কি থাকবে? মোল সংখ্যাটা কনস্ট্যান্ট থাকবে। ইয়েস অর নট? সেখানে কি থাকবে? মোল সংখ্যাটা কনস্ট্যান্ট থাকবে। একটু খেয়াল করো। সো আমরা যদি আসি, একটু খেয়াল করো, আমরা যদি আসি, আমাদের সমীকরণ কি? আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশন। সো এখন যদি দুইটা আলাদা গ্যাস নিই, তো আমার যদি মোল সংখ্যাটা কনস্ট্যান্ট থাকে, এই এনটা যদি কনস্ট্যান্ট থাকে, এনটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমি কি বলতে পারি দেখো তো? মোলার গ্যাস ধ্রুবক আরও তো একটা ধ্রুবক, তাই না? আরও তো কনস্ট্যান্ট। তা আমি বলতে পারি না পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট? বলতে পারি কি না? পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো এইখান থেকে আমি আসতে পারি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু। আসতে পারি কি না বলেন তো? পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। আসতে পারি কি না স্যার বলেন? বা এটাও পরে আসি, এইটাও আমরা পরে আসি। এইখান থেকে শুধু এইটুকুই মনে রাখি যে পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট এই পাত্রটার জন্য। এইটার জন্য তো সেম বলতে পারি, পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। বলতে পারি কি না? পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটুক বুঝছেন কিনা বলেন স্যার? এইটুক বুঝছেন কিনা বলেন? এই দুইটা কন্টেনারের ক্ষেত্রে এইটুক বুঝছেন কিনা বলেন? সো আমি আরেকবার বলতেছি, যারা দেরিতে জয়েন করছো, আমরা 2 ক্যাটাগরির কন্টেনার ইউজ করতে পারি। আমরা প্রথমে নিচ্ছি হচ্ছে ক্লোজড কন্টেইনার। কি নিলাম? ক্লোজড কন্টেইনার। তো আমাদের তো পরীক্ষার হলে মাঝে মাঝে মনে করো বলে দিতে পারে একটা আবদ্ধ পাত্র বা একটা মুক্ত পাত্র। বলে দিতে পারে কি একটা আবদ্ধ পাত্র বা একটা মুক্ত পাত্র। আর এই কন্টেনারটা কি? এই কন্টেনারটা হচ্ছে ওপেন কন্টেইনার। ওপেন কন্টেইনার, বুঝা গেছে? এই দুইটা কি? ক্লোজ কন্টেইনার। ক্লোজডের ভিতরে দুইটা পার্ট আছে। এটা কি? মুভেবল, মানে মুভ করতে পারে। মুভএবল, ঠিক আছে? মুভেবল, এটা মুভ করতে পারে। আর এটা কি? রিজিড, মানে মুভ করতে পারে না। এই দুইটাতেই কি হয়? এক্সট্রা কোনো গ্যাস অ্যাড করা যায় না। এক্সট্রা কোনো গ্যাস অ্যাড করা যায় না। দুইটার ক্ষেত্রেই কি হয়? মোল সংখ্যাটা কনস্ট্যান্ট থাকে। তো মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকলে দেখো, মোল সংখ্যা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে যদি আসি আমি, মোল সংখ্যা কনস্ট্যান্ট, মোলার গ্যাস ধ্রুবক আমার কনস্ট্যান্ট। তার আমি বলতে পারি পিভি বাই টি, পিভি বাই টি এটা আমার কনস্ট্যান্ট। কারণ কি? এই দুইটা জিনিস কনস্ট্যান্ট। টিটা এই পাশে এসে পড়লে পিভি বাই টিটা কনস্ট্যান্ট। এইটার ক্ষেত্রে একই জিনিস, পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমার কথাটা বুঝতে পারছো? এখন একটু খেয়াল করো, এখন একটা খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো। ধরো এইটার ক্ষেত্রে, ওপেন কন্টেইনারের ক্ষেত্রে, ওপেনের ক্ষেত্রে মনে রাখবা চাপ কনস্ট্যান্ট থাকে। তো
তোমার আয়তনটা কনস্ট্যান্ট থাকে। এই দুইটা জিনিস কনস্ট্যান্ট থাকে, মনে রাখতে হবে। চাপ আর আয়তন কনস্ট্যান্ট থাকতে পারে, কারণ তুমি এক্সট্রা মোল সংখ্যা যে কোনো সময় গ্যাস অ্যাড করতে পারো, যে কোনো সময় তুমি গ্যাস অ্যাড করতে পারো বাইরে থেকে। তো তোমার এখানে মোল সংখ্যাটা কনস্ট্যান্ট থাকে না, এখানে কনস্ট্যান্ট কি থাকে, তোমার চাপ আর আয়তনটা কনস্ট্যান্ট থাকে যখন ওপেন কন্টেইনার নাও। এটাই মনে রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এটাই মনে রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সো যদি মনে রাখো তো তোমার সমীকরণ কি, পিভি ইকুয়াল টু এনআরটি। তো তোমার তিনটা জিনিস কনস্ট্যান্ট, খেয়াল করো কয়টা জিনিস কনস্ট্যান্ট, তিনটা। পিভি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তাহলে তোমার দেখো এনটি ইকুয়াল টু কনস্ট্যান্ট তুমি লিখতে পারো, মোল সংখ্যা ইন্টু তাপমাত্রা সমান সমান কনস্ট্যান্ট। তাহলে তোমার ওপেন কন্টেইনারের ক্ষেত্রে, ওপেন কন্টেইনারের ক্ষেত্রে কি কি কনস্ট্যান্ট, মোল সংখ্যা ইন্টু তাপমাত্রাটা কনস্ট্যান্ট। বুঝা গেছে? এই মাইকটা অফ করো তো, অনেকের মাইক মনে হয় ওপেন করা। সো এইটুক বুঝে গেছে? ঠিক আছে ভাই, এফবিতে আপনার কোনো পোস্ট ভিডিও আসে না, আসবে না কেন, আসার তো কথা। ঠিক আছে, এটা মনে হয় ফেসবুকের একটা গ্লিচ, ফেসবুকের একটা গ্লিচ। আরেকটা জিনিস দেখো, আসো, তুমি ধরো এই একটা পাত্র, এই একটা ক্লোজড কন্টেইনার, এখানে আমি আরেকটা ক্লোজ কন্টেইনার নিলাম। এখন দুইটা কন্টেইনারকে আমি কি করলাম, ঠিক আছে, দুইটা কন্টেইনারে ভাইয়া কানেক্ট করে দিলাম, একটা ছোট্ট পাইপ দিয়ে কানেক্ট করে দিলাম। কানেক্ট কিভাবে হয়েছে কিভাবে বুঝবো, ধরো এই যে এখানে কালো করে দিলাম, কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, দুইটা কন্টেইনারে। এখন দেখো এই কন্টেইনার, এই কন্টেইনারে ধরো P1 আয়ত চাপে একটা গ্যাস আছে, V1 চাপে একটা গ্যাস আছে, T1 তাপমাত্রা একটা গ্যাস আছে, মোল সংখ্যা N1, যে গ্যাসগুলো আছে। এই কন্টেইনারে যে গ্যাসটা আছে এটার চাপ ধরলাম P2, আয়তন V2, তাপমাত্রা T2, মোল সংখ্যা N2। আচ্ছা ভাইয়া কি করলাম একটু খেয়াল করো, ভাইয়া হচ্ছে এইখানে হচ্ছে একটা স্টপ কক দিলাম, ঠিক আছে, এখানে কি করলাম, একটা চাবি দিয়ে আটকায় দিলাম। এই চাবিটা যদি আমি খুলে দিই তাহলে গ্যাসগুলা, এই পাত্রের গ্যাসগুলো ওই পাত্রে ছড়ায় যেতে পারবে। ধরো এই পাত্রের গ্যাসগুলো আমি সাদা রাখলাম যেন বুঝতে পারো তুমি, আর এই পাত্রের গ্যাসগুলো কি রাখলাম, ব্লু রাখলাম। ওকে, এখন দেখো চিন্তা করো, আমার যখন এই যে এই পাইপটা খুলে দিব, এই চাবিটা খুলে দিব, এই সাদা গ্যাসটা, এই সাদা গ্যাসটা একটু চিন্তা করো, এই সাদা গ্যাসটা এখানে ছুঁইতে যেতে পারবে না, বলেন তো স্যার, এই সাদা গ্যাসটা এখানে ছুঁইতে যেতে পারবে না। এই সাদা গ্যাসটা শুধু কি পুরা পাত্র জুড়ে ঘুরতে পারবে কিনা স্যার বলেন? আগে তো এইটুক গণ্ডিতে ঘুরতো, যখন আমার এটা লাগানো ছিল তখন কি ছিল, সাদা গ্যাসটা এইটুক গণ্ডিতে ঘুরতো, মানে এই পাত্রের আয়তনটাই তার আয়তন ছিল। এখন চিন্তা করো সাদা গ্যাসটা কি সব জায়গায় ঘুরতে পারতেছে কিনা, সব জায়গায় ঘুরতে পারতেছে কিনা স্যার, দেখেন দেখেন একটু চিন্তা করো, সব জায়গায় ঘুরতে পারতেছে কিনা। এখন আয়তন কি গ্যাসটার বেড়ে গেছে না, ঠিক আছে, একটু চিন্তা করো, নীল গ্যাসটা সব জায়গায় ঘুরতে পারতেছে কিনা, ঠিক আছে, নীল গ্যাসটা সব জায়গায় ঘুরতে পারতেছে কিনা, বুঝতে পারছো, বুঝতে পারছো খেলাটা? সো গ্যাস পাত্র খুলে দিলে তোমার কি হবে, সব জায়গায় ছোটাছুটি করতে পারবে। ইয়েস অর নট, ইয়েস অর নট, সবাই একটু বলো। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। তো এখন আমি
যেটা বলতে পারি, দেখো এইখানে টোটাল চাপ তো আর যোগ করতে পারবো না, টোটাল হচ্ছে আয়তনটা যোগ করতে পারবো। যে জিনিসটা আমি দিয়ে ক্যালকুলেশন করতে পারি, শুরুতে ইনিশিয়াল, অর্থাৎ ইনিশিয়াল মোল সংখ্যা আর ফাইনাল মোল সংখ্যাটা সমান হবে, তাই না? আমরা শুরুতে বলতে পারি না, এই যে একটা শর্ত, তো এটা সবসময় থাকবে। মানে এখানে যত কিছুই যোগ করি আর বিয়োগ করি, খেয়াল করো, যত কিছুই আমি যোগ করি আর বিয়োগ করি, শুরুতে যে পরিমাণ মোল সংখ্যা ছিল গ্যাসের, শেষেও তো মোল সংখ্যা সেমই থাকবে। এই শর্তটা বুঝতে পারছো কিনা? বুঝলে ওয়ান বলো। মানে ধরো শুরুতে হচ্ছে মোল সংখ্যা ছিল N1 প্লাস N2, শেষেও তো সেই একই পরিমাণই মোল সংখ্যা থাকবে, তাই না? নাকি গ্যাসের মোল সংখ্যা বাইরে যাবে? শুরুতে এই দুইটা মিলে যে পরিমাণ গ্যাস ছিল, শেষেও তো এই স্টপটা খুলে দেওয়ার পরেও তো গ্যাসের মোল সংখ্যা সেমই থাকবে, সেম থাকবে না? ইয়েস অর নট? সো এখন যদি আসি, ইনিশিয়াল মোল সংখ্যাটা কত ছিল? N1 প্লাস N2, ফাইনাল মোল সংখ্যাটা ধরলাম NF। সো এখন আমরা সূত্র জানি, দেখো PV ইকুয়াল টু NRT, তাহলে N ইকুয়াল টু আমি কি বলতে পারি? PV বাই RT বলতে পারি কিনা স্যার? সো এখন দেখো N1টা কি হবে? P1 V1 ডিভাইডেড বাই R ই রাখলাম ইন্টু T1। কেন আর রাখলেন স্যার? আর তো মোলার গ্যাস ধ্রুবক, এটা তো 1 আর 2 হবে না, সব গ্যাসের জন্য তো মোলার গ্যাস ধ্রুবক সেমই থাকবে। N2 এর জন্য কি হবে দেখেন তো স্যার? P2 V2 R ইন্টু T2, ঠিক আছে? আর ফাইনালটা কি হবে? PF VF ডিভাইডেড বাই R ইন্টু TF, ফাইনাল টেম্পারেচার। বুঝতে পারছেন স্যার? বুঝতে পারছেন এইটুক? খেয়াল করেন স্যার, বুঝছেন কিনা? বুঝলেই ইয়েস বলো সবাই। এখন আসো একটু যদি সামনে যাই, আমি একটু কাটি, এই যে আর, এই আর কাটাকাটি যায়। তারপর দেখো ভিএফটা আমরা কি লিখতে পারি? ভিএফটা একটু খেয়াল করো, এইখান থেকে ভিএফ ফাইনাল এফ, অর্থাৎ ফাইনাল আয়তন। ফাইনাল আয়তনটা কি? এই দুইটা আয়তনের যোগফল না? ভিএফটা কি লিখতে পারি? V1 প্লাস V2 লিখতে পারি কিনা স্যার? খেয়াল করেন, ভিএফটা কি লিখতে পারি? V1 প্লাস V2, অর্থাৎ দুইটা পাত্রের আয়তন। সো একটু খেয়াল করো, আমরা বলতে পারি P1 V1 বাই T1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই T2 সমান সমান PF ফাইনাল চাপ ইন্টু V1 প্লাস V2 ডিভাইডেড বাই TF। বুঝে গেছে? বুঝে গেছে? খেলাটা বুঝে গেছে? সো তোমাকে যদি দুইটা রিজিড পাত্র দিয়ে এদেরকে মিশ্রিত করতে বলা হয় গ্যাসগুলা, তুমি কোন সূত্র ইউজ করবা বুঝতে পারছো? তুমি কোন সূত্র ইউজ করবা বুঝতে পারছো? বুঝলে ওয়ান বলো সবাই। তোমাকে আরেকটু সহজ করে দিতে পারে, ঠিক আছে? আরেকটু সহজ করে দিতে পারে। ধরো তোমাকে বলে দিল পুরা সিস্টেমের তাপমাত্রাই ফিক্সড ইফ টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। তোমাদের লেভেলে একদম সহজ করে দেয়, কনস্ট্যান্ট। বুয়েট সিকের ওয়েটাও সহজ করে দেয়, মানে পুরা পাত্রই বা পুরা বিক্রিয়ার মাধ্যমে একই তাপমাত্রায় হচ্ছে, আলাদা আলাদা তাপমাত্রা করে না। যদি তাপমাত্রা কনস্ট্যান্ট করে দেয় তাহলে তুমি কি লিখবা? এই যে এখানে সবখানে তাপমাত্রা কি টি হবে না? তো তখন তো তোমার টিটা কেটে যাবে, তাই না? দেখো P1 V1 প্লাস P2 V2 সমান সমান PF, ঠিক আছে? PF ইন্টু V1 প্লাস V2 যদি তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে, তাহলে এইখান থেকে তুমি PF মানে ফাইনাল প্রেশার সমান সমান P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই, তুমি কি লিখতে পারো? আগে VF লেখো, আগে VF লেখো সমান সমান, দেন VFটা কি আসে? ধরো এইখানে VFটাই লিখি, এত কাহিনী না করি, আগে VFটা লিখি, তারপরে VF সমান সমান V1 প্লাস V2 লিখতে পারো। P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। বুঝছো ব্যাপারটা? বুঝছো ব্যাপারটা? দেখো আমি পুরাটা শুরুর থেকে আগে বলি, প্রশ্নটা এইভাবে আসবে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তুমি 5 স্টার দিতে পারো। কত স্টার দিতে পারো স্যার? তুমি 5 স্টার দিতে পারো, ঠিক আছে? 5 স্টার দিতে পারো। 4 স্টার দিছি, ধরো আরেকটা স্টার দিয়ে দিলাম, 5 স্টার দিতে পারো।
কিভাবে এত ইম্পর্টেন্ট বলতেছি, তোমাকে দুইটা আবদ্ধ পাত্র দিয়ে দিবে, হ্যাঁ। তো এই পাত্রের একটা আয়তন ধরো, এটা পাত্র 1, এটা পাত্র 2, দুইটার মধ্যে আলাদা গ্যাস আছে। তো পরে কি বলছে, এই গ্যাস দুইটাকে তুমি মিশ্রিত করলা, গ্যাস দুইটাকে মিশ্রিত করলা বা এই পাত্রটা খুলে দিলা। তো এইখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে বলে দেয় এই গ্যাসগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে না। শর্তটা কি, গ্যাসগুলো পরস্পরের সাথে অমিশ্রণীয়, মানে নিজেদের সাথে বিক্রিয়া করে না, সাথে অমিশ্রণীয় মানে নিজেদের সাথে বিক্রিয়া করে না, অমিশ্রণীয় মানে নিজেদের সাথে বিক্রিয়া করে না, গ্যাসগুলো পরস্পরের সাথে কি অমিশ্রণীয় বলে দেয়। সো যখন এটা বলে দেয় তোমার জন্য সহজ, যে এটা তো নিজেদের সাথে বিক্রিয়া করতেছে না, ওই মাথা ব্যথাটা আমাদের নাই। তো তখন কি হয়, এই পাত্রের একটা আয়তন আছে, এই পাত্রের একটা আয়তন আছে, এই পাত্রের গ্যাসের একটা চাপ আছে, এই পাত্রের গ্যাসের আরেকটা চাপ আছে, এই পাত্রের গ্যাসের তাপমাত্রা আছে, এই পাত্রের গ্যাসের তাপমাত্রা আছে, এই পাত্রের গ্যাসের পরিমাণ আছে, মোল সংখ্যা, পরিমাণকে আমরা মোল সংখ্যা দিয়ে লিখি, এই পাত্রের গ্যাসের পরিমাণ আছে, মোল সংখ্যা আছে। এখন দিন শেষে আমি যদি এই যে স্টপ ককটা, এই চাবিটা খুলে দিই, এই গ্যাসগুলা দুই জায়গায় ছোটাছুটি করতে পারবে। এখন দুই জায়গায় ছোটাছুটি করলে একটা জিনিসই দেখো, একটা জিনিসই অপরিবর্তন থাকবে, যে শুরুতে যে পরিমাণ গ্যাস ছিল শেষেও সেই পরিমাণ গ্যাস থাকবে। কারণ কি বলো তো, কারণ কি, শুরুতে যে পরিমাণ গ্যাস ছিল শেষেও সেই পরিমাণ গ্যাস কেন থাকবে? কারণটা কি স্যার বলেন তো, কারণটা কি? কারণ হচ্ছে আবদ্ধ পাত্র, ক্লোজড ভেসেল, ঠিক আছে? কারণটা কি? ক্লোজড ভেসেল বা আবদ্ধ পাত্র, বুঝে গেছে? সো এই কারণে মোল সংখ্যাটা ফিক্স থাকবে। একটু আগে দেখাইছি ক্লোজড ভেসেলের ক্ষেত্রে কি হয়, মোল সংখ্যাটা ফিক্স থাকে, অর্থাৎ শুরুতে যে মোল সংখ্যা ছিল, আই দ্বারা ইনিশিয়াল বোঝায়, এফ দ্বারা ফাইনাল বোঝায়। সো আই দ্বারা কি বোঝাচ্ছি? ইনিশিয়াল বোঝাচ্ছি স্যার, আই ইকুয়াল টু ইনিশিয়াল। আর এফ দ্বারা কি বোঝাচ্ছি স্যার? এফ দ্বারা বোঝাচ্ছি হচ্ছে ফাইনাল। সো শুরুতে মোল সংখ্যা আর শেষে মোল সংখ্যা দুইটা ফিক্স থাকবে। এন্ড শুরুতে মোল সংখ্যা কি? N1 প্লাস N2, আর শেষে মোল সংখ্যাটা কি? NF। সো N1টা আমি কি লিখতে পারি? P1 V1 ডিভাইডেড বাই RT1, কারণ PV ইকুয়াল টু NRT, এই সমীকরণ আমরা পড়ছি। N2টা কি লিখতে পারি? P2 V2 ডিভাইডেড বাই RT2। সো ঠিক আছে, এখন দেখো PF VF ডিভাইডেড বাই RTF লিখতে পারি। সো এইখান থেকে হচ্ছে আরগুলা কাটলে একটা সমীকরণ আসে। এখন তোমাকে যদি প্রশ্নে বলে দেয়, দেখো তোমাকে যদি প্রশ্নে বলে দেয় যে তাপমাত্রা ফিক্সড, ধরো তোমার প্রশ্নে বলে দিল যে তাপমাত্রা ফিক্সড, ধরো তাপমাত্রা চেঞ্জ নাই, এটাও 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাও 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো ইফ টি ইজ কনস্ট্যান্ট, তোমাদের লেভেলে এইটাই দিবে, যদি টি তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে তো তখন কি হবে? তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে এই টি সবগুলোই তো কাটাকাটি যাবে, তখন কি থাকে? P1 V1 প্লাস P2 V2 ইকুয়াল টু PF VF। সো এখন হচ্ছে পিএফটা কি? এই যে মিশ্রণের মোট চাপ, মানে গ্যাসটাকে তুমি যদি মিশ্রিত করার পরে তোমার মোট চাপ, মানে এই পাত্রটা খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ, পিএফ, ঠিক আছে? এটাকে কি বলা হয়? মিশ্রণের মোট চাপ। সো মিশ্রণের মোট চাপটা কি? P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই VF, বুঝে গেছে? সো এখন ভি ফাইনালটা কি? ভি ফাইনালটা আমি জানি দুইটা পাত্রের যোগফল, অর্থাৎ আয়তনের যোগফলটাই তো ভি ফাইনাল। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, প্রশ্নটা কি জাগতে পারে? ভাইয়া এই যে মাঝখানের এই অংশটুকুর তো একটা আয়তন আছে, প্রশ্ন জাগে না? ধরো এইটুকুর তো একটা আয়তন আছে, তাই না? এই আয়তনটা কি করলেন? এই আয়তনটা নিলেন না কেন? প্রশ্ন জাগে না? ইয়েস অর নট? ভাই এই পাত্রের আয়তন নিছেন, এই পাত্রের আয়তন নিছেন, এটারও তো কিছু একটা আয়তন আছে, এটা নিলেন না কেন? প্রশ্ন জায়গাটা স্বাভাবিক, তাই কি না স্যার? কারণ এই আয়তনটা খুবই ক্ষুদ্র, এটা নেগলিজিবল। বাট পরীক্ষার প্রশ্নে যদি তোমাকে কখনো এইখানের অংশের আয়তন দিয়ে দেয়, ধরো মাঝখানের জায়গায় আয়তন দিয়ে দিল, 50 ml দিয়ে দিল আয়তন, তাহলে আয়তনটা কি নিতে হবে না নিতে হবে না? বলেন স্যার। পরীক্ষার প্রশ্নে যদি এই আয়তনটা দিয়ে দেয়, ঠিক আছে, তখন অবশ্যই এই আয়তনটা নিতে হবে, বুঝে গেছে? সো আমরা যখন ক্যালকুলেশন করি আয়তনটা নেগলিজিবল ধরে ক্যালকুলেশন করি। দেখো আমরা সূত্র ক্লিয়ার। এখন আরেকটা সেম ভাবে এইখানে আরেকটা প্রশ্ন করবে, ধরো হচ্ছে এই একটা পাত্র, ধরেন স্যার এই একটা পাত্র, এইখানে আরেকটা পাত্র, এইখানে P1 V1,
এখানে মোল সংখ্যা N1, এখানে P2 V2 মোল সংখ্যা N2, আর টেম্পারেচার ইজ ফিক্সড। তাপমাত্রা কি ফিক্সড, তোমাকে বলে দিল তাপমাত্রা হচ্ছে ফিক্সড। এখন তোমার তাপমাত্রা ফিক্সড বলার পরে তারপরে যেটা বলছে, এই দুইটা পাত্রকে নতুন আয়তনের একটা পাত্রে শিফট করা হইল। ধরো এটার আয়তন হচ্ছে ভি, ঠিক আছে, এটা ধরা হচ্ছে ভিএক্স, ধরো এটা ভিএক্স। সো এই নতুন আয়তনের পাত্রে শিফট করলে তো তোমার মিশ্রণের মোট চাপ কত হবে? সো দেখো মিশ্রণের মোট চাপ সেমই হবে। দেখো তুমি কি পড়ছো, P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই কি ভিএফ পড়ছো না, ভিএফই। সো আগে কি করতা, ধরো আগে তুমি করতে হচ্ছে এইটা যদি 2 লিটার থাকতো, এটা যদি 3 লিটার থাকতো, যখন এই দুইটাকে একটা চ্যানেলের মাধ্যমে কানেক্ট করা হয়েছিল তখন তুমি কি করছিলা, V1 প্লাস V2 দিছিলা, তাই না? অর্থাৎ এই দুইটার যোগফল দিছিলা। ধরো এটা আছে 10 লিটার, তো তখন তুমি ভিএফটা কি বসাবা বলো তো, 5 লিটার বসাবা না 10 লিটার বসাবা? সবাই একটু কমেন্ট করো। ভিএফটা তখন হচ্ছে কি হয়ে যাবে, দেখো P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই ভিএক্স, মানে যে পাত্রে স্থানান্তর করা হচ্ছে, ঠিক আছে, সে পাত্রের আয়তনটা বসাইতে হবে। বুঝা গেছে? কমন সেন্স এগুলো ভাইয়া, কমন সেন্স, আহামরি কঠিন কিছু না, এগুলো কি একদম কমন সেন্স। ক্লিয়ার? এখন আসো আরেকটা জিনিস শিখি আমরা, একটা হচ্ছে আংশিক চাপ, এই টার্মটা শিখতে হবে। আংশিক চাপ জিনিসটা কি, ধরো এই একটা পাত্র, ঠিক আছে, ধরো এই একটা পাত্র, এই পাত্রের নাম দিলাম হচ্ছে এসিএস। ধরো এই পাত্রে অনেকগুলা গ্যাস আছে, ধরো প্রথম গ্যাসটা হচ্ছে অপার ভাইয়া, দ্বিতীয় গ্যাসটা হচ্ছে অভিদাদা, ঠিক আছে, তৃতীয় গ্যাসটা হচ্ছে এটা ধরো এপি, এটা হচ্ছে এভি গ্যাস, ঠিক আছে, তারপরের গ্যাসটা হচ্ছে শুভ্র ভাইয়া, ঠিক আছে, এটা হচ্ছে শুভ্র ভাইয়া গ্যাস, হ্যাঁ, তারপরে ধরো এটা হচ্ছে হিমেল ভাইয়া গ্যাস, হ্যাঁ, এটা হচ্ছে হিমেল ভাইয়া। তারপরে হচ্ছে আমার পিকচার আঁকবো, আচ্ছা আঁকি, ঠিক আছে, আমি অভিদাতার থেকে একটু মোটা, হিমেল ভাইয়ের থেকে একটু শুকনা, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের সাকিব ভাইয়া গ্যাস। তারপর স্মার্টেস্ট কিছু পার্সন আছে, ঠিক আছে, ঢেউ খেলানো কিছু ভাইয়া আছে, যেমন রাকিব ভাইয়া স্মার্ট, তারপর হচ্ছে তোমাদের মাসুর ভাইয়া চিরকুমার স্মার্ট, ঠিক আছে, এরা হচ্ছে রাকিব স্যার, মাসুর ভাইয়া, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের ওই যে রাজীব স্যার আছে, ঠিক আছে, সেও স্মার্ট যথেষ্ট। সো এই হচ্ছে মনে করো ধরো এসিএস ফ্যামিলি, আরও অনেকেই আছে, অপূর্ব দাদা আছে, অপূর্ব দাদা ওই শুভ্র ভাইয়ের কাতারেই পড়বে, হ্যাঁ, চিকন অপূর্ব দাদা, ওকে। 3 3 6 3 9, একজন মনে বাদ গেছে, সে কে বাদ গেছে? ও সঞ্জয় দাদা বাদ গেছে, না সঞ্জয় দাদাকে তো দিছি না, হ্যাঁ সঞ্জয় দাদা বাদ গেছে, সঞ্জয় দাদাও অনেক স্মার্ট, হ্যাঁ, এটা হচ্ছে সঞ্জয় দাদা, ওকে, এ হচ্ছে এসিএস, ওকে। এখন আসো সো এই এসিএস যে ইয়াটা আছে, এই পাত্রটা আছে, এইখানে 10টা গ্যাস আছে। কয়টা গ্যাস? 10টা গ্যাস, ঠিক আছে, কয়টা গ্যাস আছে? 10টা গ্যাস। এখন খেয়াল করো, এই যে এই পাত্রের মোট চাপ ধরো হচ্ছে 50 এটিএম, 50 এটিএম। এখন এই 50 এটিএমটা কি সবাই মিলে দিচ্ছে না? এই 10 জন মিলে দিচ্ছে না? ইয়েস অর নট? ঠিক আছে, এই 50 এটিএমটা কারা মিলে দিচ্ছে? 10 জন মিলে দিচ্ছে কিনা, না একাই একজন দিচ্ছে? ঠিক আছে, এই যে পাত্রের দেয়ালে যে চাপ দিচ্ছে, ধরো হিমেল, আমি, তারপর অভিদাদা, আমরা একটু বেশি চাপ দিচ্ছি। যারা এই যে শুকনা টাকনা আছে, যেমন শুভ্র ভাই, অপূর্ব দাদা, এরা চাপ দিলেও কি না দিলেও কি, ঠিক আছে, এই চাপের কোনো কাজ নাই। অপার ভাই আছে, মোটামুটি জিম টিম করে, ঠিক আছে, মাসুর ভাই, রাকিব ভাই, সঞ্জয় দাদা, এরা চাপ দেওয়া লাগে না, এরা বসে থাকলেই হয়, ঠিক আছে, বসে থাকলে চোখের ইশারাতেই চাপের কাজ হয়ে যায়। যে পরিমাণ মেধা দিছে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তাদের, এবং যে পরিমাণ সৌন্দর্য দিচ্ছে, এদের আর চাপ দেওয়া লাগে না, বুঝতে পারছো? এখন
কথা হচ্ছে এই সবার সম্মিলিত চাপটাই হচ্ছে মিশ্রণের মোট চাপ। এখন এক একজন যে পরিমাণ চাপ দিবে, ঠিক আছে, এক একজন যে পরিমাণ চাপ দিবে, ধরো অভিদাতা যে পরিমাণ চাপ দিচ্ছে, সো অভিদাতার চাপটুক কি হবে, সেটা হচ্ছে অভিদাতার আংশিক চাপ। মানে অভিদাতা এই পুরা মোট চাপের ভিতরে কিছু অংশ সে প্রোভাইড করতেছে। ধরো 50 এটিএম চাপের ভিতরে 15 এটিএম চাপ কে দিচ্ছে, অভিদাতা দিচ্ছে, লেটস সে, ঠিক আছে, 15 এটিএম চাপ বা 7 এটিএম চাপ, ধরো 7 এটিএম চাপ অভিদাতা দিচ্ছে। তাহলে কি হবে, অভিদাতার আংশিক চাপ কত, অভিদাতার আংশিক চাপ কত, 7 এটিএম, ঠিক আছে। ধরো হিমেল স্যার আমাদের, ঠিক আছে, আমাদের হচ্ছে হিমেল স্যার, ধরো হচ্ছে জাতিসংঘের চেয়ারম্যান, বান কি মুনের খালাতো ভাই। সো হিমেল স্যার সে হচ্ছে ধরো 9 এটিএম চাপ দিচ্ছে, তার দেহের গঠন টঠন ভালো, সে 9 এটিএম চাপ দিচ্ছে। তো হিমেল স্যারের আংশিক চাপ কত, হিমেল স্যারের আংশিক চাপ হচ্ছে আমাদের 9 এটিএম। তারপর তুমি যদি আসো অপার স্যার, অপার ভাইয়া আসছে, অপার ভাইয়া হচ্ছে ধরো 20 এটিএম চাপ দিচ্ছে। সো অপার ভাইয়ের আংশিক চাপ কত, 20 এটিএম। সো সবার চাপ মিলিয়ে হচ্ছে 50 এটিএম হয়েছে, ঠিক আছে, সবার চাপ মিলে কত এটিএম হয়েছে বাবা, 50 এটিএম হয়েছে। তো সবার যে নিজস্ব চাপটুক আছে এটারে কি বলা হয়, সবার আংশিক চাপ। এখন এই আংশিক চাপটা কিভাবে বের করে, ঠিক আছে, দেখো আংশিক চাপটা বের করে হচ্ছে, দেখো আংশিক চাপের যদি সূত্র বলি, আংশিক চাপ সমান সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশটা কি আবার, নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। ধরলাম, ধরেন ইন্টু মোট চাপ। দেখেন ধরো হচ্ছে অপার স্যার, আমি একটু সুন্দরভাবে লিখি, হ্যাঁ, অপার স্যারের মোল সংখ্যা হচ্ছে 10 মোল, ঠিক আছে। তারপর সাকিব, সাকিবের মোল সংখ্যা হচ্ছে 5 মোল। তারপর হচ্ছে অভি, অভির মোল সংখ্যা ধরো হচ্ছে অভি স্যার, অভি ভাইয়ের মোল সংখ্যা হচ্ছে 7 মোল। তারপর সঞ্জয় দাদা, সঞ্জয় দাদা ধরো হচ্ছে 6 মোল, আলাদা আলাদা দিচ্ছি। তারপর হচ্ছে হিমেল, হিমেল ধরো হচ্ছে 9 মোল, মোল সংখ্যা। তারপরে রাকিব, রাকিবের মোল সংখ্যা হচ্ছে ধরো 4 মোল। তারপর শুভ্র ভাই, শুভ্র ভাইয়ের মোল সংখ্যা হচ্ছে 1 মোল। অপূর্ব দাদা, অপূর্ব দাদার মোল সংখ্যা হচ্ছে ধরো, ঠিক আছে, অপূর্ব দাদা হচ্ছে ধরো 0.5 মোল, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের রাজীব ভাই, রাজীব ভাই, ঠিক আছে, রাজীব ভাইয়ের মোল সংখ্যা হচ্ছে ধরো 3 মোল। মাসরুর ভাই, মাসরুর ভাইয়ের মোল সংখ্যা হচ্ছে ধরো 4 মোল। ওকে, সো 2, 4, 6, 8, 10 এই হচ্ছে এসিএস আমাদের, হ্যাঁ। এখন কথা হচ্ছে, ও আমাদের একটা জুনিয়র সদস্য আছে ইমন, কষ্ট পাবে বেচারা, হ্যাঁ, ইমনরে দিয়ে দিলাম 3 মোল, ঠিক আছে, খুশি, ওকে। এখন আসেন অপূর্ব দাদা থেকে শুরু করে সবাই। এখন কথা হচ্ছে টোটাল মোল সংখ্যা কত, এই যে 11 জনের টোটাল মোল সংখ্যা কত, স্যার একটু খেয়াল করেন তো, টোটাল মোল সংখ্যা কত, টোটাল, টোটাল মোল দেখো 4 3 7 3 10 10 20 25 25 আর 7 32 6 38 38 আর 9 47 4 51 52 52.5 52.5 মোল টোটাল মোল সংখ্যা। এখন তোমারে যদি বলি, আমি তোমারে যদি বলি যে অপূর্ব দাদার আংশিক চাপ কত, অপূর্ব দাদার আংশিক চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, তো তোমাকে যদি বলি পি অফ অপূর্ব দাদা, অপূর্ব দাদার আংশিক চাপ কত, দেখো আমরা কি বলছি, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাই না, মোট চাপ বলে দিচ্ছি কত, 50 এটিএম। তো মোল ভগ্নাংশ কত, অপূর্ব দাদার নিজের মোল সংখ্যা 0.5 মোল, টোটাল মোল কত 52.5 মোল, ইন্টু মোট চাপ কত 50 এটিএম। সো যারা যারা সঠিক উত্তর পাবে
অপূর্ব দাদা তোমাদেরকে একটা করে লজেন্স গিফট দিবে। 0.5 ভাগ 52.5 ইন্টু 50 কত আসে দেখো তো? 0.47 বা 0.48 ATM। বুঝে গেছে? এটা হচ্ছে অপূর্ব দাদার আংশিক চাপ। কত? 0.48 ATM। ঠিক আছে, ধরো তুমি যদি আসো রাজীব ভাইয়ের, পি অফ রাজীব ভাইয়ের আংশিক চাপ কত তোমরা একটু বলো তো। রাজীব ভাইয়ের আংশিক চাপ, রাজীব ভাইয়ের আংশিক চাপ কত? বলো। রাজীব ভাইয়ের আংশিক চাপ কত? রাজীব ভাইয়ের মোল সংখ্যা হচ্ছে 3 মোল। টোটাল মোল কত? 52.5 ইন্টু মোট চাপ কত? 50 ATM। বুঝে গেছে? তো বের করতে পারবো আমরা। স্যার বলেন তো। 3 ভাগ 52.5 ইন্টু 50, 2.86 ATM। তো এইভাবে কি আমরা সবার আংশিক চাপ বের করতে পারবো? সবার মোল ভগ্নাংশ বের করতে পারবো? সবার আংশিক চাপ, সবার মোল ভগ্নাংশ বের করতে পারবো? বলেন তো স্যার, পারবো কি না বলেন? সবার আংশিক চাপ, সবার মোল ভগ্নাংশ। তা আংশিক চাপ জিনিসটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হইলে সবাই একটু 1 বলেন। এই যে এত সুন্দর করে আংশিক চাপ বোঝানোর পরেও কেউ যদি না পারে আংশিক চাপ কী জিনিস, মোল ভগ্নাংশ কী জিনিস, তারে মাইট দেওয়া দরকার। ঠিক আছে, তারে মাইট দেওয়া দরকার। আংশিক চাপ কী জিনিস, মোল ভগ্নাংশ কী জিনিস এত সুন্দর করে যদি বোঝানোর পরেও না পারো, তাইলে হচ্ছে মাইর হবে, মাইর। তা আসো ডাল্টনের আংশিক চাপ সূত্রটা আমরা পড়ি। আসেন স্যার, কি পড়ব? ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্রে ডাল্টন সাহেব কি বলছে? সো আসেন খেয়াল করি। ডাল্টনের একটা শর্ত ছিল যে পরস্পর অমিশ্রণীয় যদি গ্যাস নাও, ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে মোট চাপ পি টোটাল গ্যাসগুলোর আংশিক চাপের সমষ্টি সমান পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি প্লাস পি অফ ডি ডট 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 পি অফ এন। ধরো একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে ধরো এ গ্যাস আছে, বি গ্যাস আছে, সি গ্যাস আছে, ডি গ্যাস আছে। সো এই গ্যাসগুলোর মোট চাপ তাদের আংশিক চাপের যোগফলের সমান। বুঝতে পারছেন স্যার? বুঝতে পারছেন এই জিনিসটা লেখা হয়েছে কিনা বলেন? এটা ম্যাথ করলে আরেকটু সুন্দর বুঝে যাবা। লেখা হয়েছে কিনা বলো। ওকে, আসেন আমরা একটা প্রতিবেদন দেখি। ধরো একটা পাত্র আছে,
একটা প্রতিবেদন দেখি জাস্ট, তাহলে বইয়ের সাথে রিলেট করতে পারবা। এই পাত্রে এ গ্যাস আছে, বি গ্যাস আছে, সি গ্যাস আছে, তিনটা গ্যাসই ধরলাম। এত গ্যাস দেওয়ার দরকার আছে? ধরো এ গ্যাস আর বি গ্যাস দিলাম, ঠিক আছে? ধরো এ গ্যাস আর বি গ্যাস, দুইটা গ্যাস দিয়ে প্রতিবেদনটা দেখাই, তাহলে সহজ হবে। এ গ্যাস আছে আর বি গ্যাস আছে। এ গ্যাসের মোল সংখ্যা ধরলাম এন অফ এ, বি গ্যাসের মোল সংখ্যা ধরলাম এন অফ বি। ধরলাম টি তাপমাত্রায় হচ্ছে এরা আছে, আর পাত্রের আয়তন হচ্ছে, ভলিউমটা হচ্ছে ভি। পাত্রের আয়তনটা কত? ভলিউমটা হচ্ছে বি। তো দেখো এ গ্যাসের জন্য, ফর এ গ্যাস, আমি একটু চিকন করে নিই। সো ফর এ গ্যাসের জন্য আমরা কি লিখব? পি অফ এ ইকুয়াল টু ইন্টু ভি ইকুয়াল টু এন অফ এ ইন্টু আর ইন্টু টি। দেখো আর ধ্রুবক, তাপমাত্রাও ধ্রুবক, কারণ দুইটা গ্যাস একই তাপমাত্রায় আছে। সো কেন চাপটা ভিন্ন? এরা পি অফ এ চাপে আছে, আর এটা কি পি অফ বি চাপে আছে। এদের চাপটা ভিন্ন, কারণ এদের প্রত্যেকটা গ্যাসে আলাদা আলাদা আংশিক চাপ আছে, এটুক তো বুঝো। আর ফর বি গ্যাস আমরা কি লিখবো? ফর বি গ্যাস পি অফ বি ইন্টু ভি ইকুয়াল টু এন অফ বি আর টি। চাপ আর মোল সংখ্যা কেন ভিন্ন? কারণ প্রত্যেকটা গ্যাসে আলাদা আলাদা আংশিক চাপ আছে, একটু আগে দেখছি আমরা। আর প্রত্যেকটা গ্যাসের পরিমাণও ভিন্ন থাকতে পারে, দুইটা গ্যাস যে সমান হবে এরকম না। এটুক বুঝতে পারছি তো স্যার? এখন আসো এটাকে 1 নং সমীকরণ ধরি, এটাকে 2 নং সমীকরণ ধরি। এখন জাস্ট আমরা কি করব? 1 আর 2 যোগ করব, কারণ দুইটা গ্যাস যোগ করব, কারণ আংশিক চাপের যোগফল বলছে। তাহলে আমি কি বলতে পারি? পি অফ এ প্লাস পি অফ বি, ভি কমন নিলাম, লিখতে পারি না বাম পাশে? আর ডান পাশে কি লিখি? এন অফ এ প্লাস এন অফ বি ইকুয়াল টু আর টি। লিখতে পারি কিনা স্যার দেখেন, দুটো যদি যোগ করি। এখন এটাকে 3 নম্বর সমীকরণ ধরলাম। এটাকে কয় নম্বর সমীকরণ ধরলাম? 3 নম্বর সমীকরণ। এখন 1কে আমি 3 দিয়ে ভাগ করি, 1কে আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে দেখেন কি পাই। দেখো কাকে কাকে কি দিয়ে ভাগ করতেছি ভালোভাবে বুঝো। 1 নাম্বারকে আমি 3 নাম্বার দিয়ে ভাগ করব, মনোযোগ দাও। কি করতেছি? 1 নাম্বারকে 3 নাম্বার দিয়ে ভাগ করব। তাইলে দেখো কি পাচ্ছি? পি অফ এ ডিভাইডেড বাই পি অফ এ বাই পি অফ বি সমান সমান আমি কি লিখতে পারি? এন অফ এ প্লাস এন অফ বি ইন্টু আরটি। আরটি কিন্তু কাটাকাটি যাবে, দেখো এই আরটি কাটাকাটি যাবে। আবার এইখানে ভি আর ভি কিন্তু কাটাকাটি যাবে, যেমন ভাগ করলে। তাহলে দেখো পি অফ এ ডিভাইডেড বাই আমি কি লিখতে পারি? পি টোটাল সমান সমান এটাকে নিজের মোল সংখ্যাকে টোটাল মোল সংখ্যা দ্বারা ভাগ করতে। দেখো এন অফ এ ডিভাইডেড বাই এন টোটাল, তাই না? সো এখন দেখো এখান থেকে কি লিখতে পারি? দেখো পি অফ এ আংশিক চাপ, দেখো সূত্রটা যে আসে, নিজের মোল সংখ্যাকে টোটাল মোল সংখ্যা দ্বারা ভাগ করলে আমি কি বলতে পারি? এটাকে মোল ভগ্নাংশ বলতে পারি। এক্স এটাকে কি বলি? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ পি টোটাল। দেখো আংশিক চাপের সূত্রটা, এই আংশিক চাপের সূত্রটা কিভাবে আসলো বুঝতে পারছো? তোমার মনে তো প্রশ্ন জাগতে পারতো, আংশিক চাপের সূত্রটা একটু প্রতিপাদন করে দেখান। তো ভাইয়া কিন্তু প্রতিপাদন করে দেখাই দিচ্ছে। সো অনুরূপভাবে কি, তুমি যদি 2/3 করো, 2কে যদি 3 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পাবা? পি অফ ভি ডিভাইডেড বাই এক্স অফ বি ইন্টু পি টোটাল পাবা কিনা বলো তো? বুঝছো? এই প্রতিপাদন পরীক্ষায় আসবে না, জাস্ট তোমাকে শেখানোর জন্য, প্রতিপাদন পরীক্ষায় আসবে না, জাস্ট তোমাকে বোঝানোর জন্য যে হচ্ছে আংশিক চাপ কি? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। পি অফ এটা কি? এ গ্যাসের আংশিক চাপ, এর আংশিক চাপ। আর তোমার যদি বলা হয় পি টোটালটা কি? পি টোটালটা হচ্ছে মোট চাপ। তোমার যদি বলা হয় এক্স অফ এটা কি? এ এর মোল ভগ্নাংশ। এখন মোল ভগ্নাংশের সূত্র তো মনে আছে? মনে আছে কিনা বলো তো? মোল ভগ্নাংশের সূত্র কি মনে আছে স্যার? বলেন।
দেখো আমি সবগুলো সূত্র আবার লিখে দিচ্ছি। দেখো জাস্ট মিশ্রণের মোট চাপ পিএফ, খেয়াল করো, P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই ভি অফ এফ, এটা কি মিশ্রণের মোট চাপ। এটাও কিন্তু ওই সূত্র থেকে প্রতিপাদন করা যায়, বাট প্রতিপাদন করে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। মোট চাপ একবার দেখাইছি, মিশ্রণের মোট চাপ, আমার দরকার হচ্ছে অঙ্ক পারা। তারপর দেখো আরেকটা জিনিস, দেখো মোল ভগ্নাংশ, ভগ্নাংশের একটা সূত্র পড়াই। মোল ভগ্নাংশ কি? নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। মনে পড়ে একটু আগে যে লিখছে, নিজের মোল ডিভাইডেড বাই টোটাল মোল বা সম্পূর্ণ মোল সংখ্যা। আংশিক চাপ খেয়াল করেন, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এই তিনটা সূত্রই পড়বো আজকে, এই তিনটা সূত্র দিয়েই কাজ। আরেকটা জিনিস খেয়াল রাখবা, মোল ভগ্নাংশের আরেকটা সূত্র আছে, নিজের আয়তন ডিভাইডেড বাই টোটাল আয়তন। এটা দ্বারাও মোল ভগ্নাংশ বোঝায়, নিজের আয়তন ডিভাইডেড বাই টোটাল আয়তন। ক্লিয়ার? তো এই তিনটা সূত্র মাথায় থাকবে তো? মাথায় থাকলে লিখে রাখো, মাথায় থাকলে 1 লেখো, আর অঙ্ক করতে করতে তিনটা সূত্র আজকে মাথায় ঢুকে যাবে। এগুলো নিয়েই আজকে অঙ্ক, এগুলো নিয়েই আজকে অঙ্ক। আগের স্লাইডটা একটু প্লিজ, আচ্ছা আগের স্লাইডটা তুলে রাখো। দেখো আংশিক চাপের আরেকটা ডেরিভেশন দেখাই। এই যে নিজের আয়তন ডিভাইডেড বাই টোটাল আয়তন না, সো একটু খেয়াল করো। ধরো এখানে এ গ্যাস আছে, P1 V1 আলাদা আলাদা আয়তন দেওয়া আছে। বি গ্যাসের চাপ P2 আয়তন V2, সি গ্যাসের চাপ P3 আয়তন V3। এখন তোমাকে এই গ্যাসের আলাদা, এই পাত্রের কোনো আলাদা আয়তন দিল না, তোমাকে বললো প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ বের করো। তাহলে দেখো এ গ্যাসের আংশিক চাপ কি হবে জানো? P1 V1 ডিভাইডেড বাই ভি টোটাল। ভি টোটাল কি লিখবেন স্যার বলেন তো? এখানে ভি টোটালটা কি লিখবেন? ভি টোটালটা কি লিখবেন? ধরো এখানে একটা পাত্রের আয়তন দিয়ে দিচ্ছে ভি, ধরো এখানে একটা পাত্রের আয়তন ভি দিয়ে দিচ্ছে, তাহলে ভি টোটালটা কি? এই পাত্রের আয়তনটা বসাবা, ঠিক আছে? ভি টোটালটা কি বসাবা, ঠিক আছে? ঠিক আছে, এইখানে ধরো পাত্রের আয়তন আলাদা করে যদি ভি দিয়ে দেয় তাহলে হচ্ছে এই পাত্রের আয়তন বসাবা, আর যদি পাত্রের আয়তন না দিয়ে দেয় তখন হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3। পি অফ বি কি বসাবা দেখেন তো স্যার? পি অফ বি কি বসাবা? পি অফ বি P2 V2 ডিভাইডেড বাই ভি টোটাল, বুঝে গেছে? পি অফ সি কি বসাবা? P3 V3 ডিভাইডেড বাই ভি টোটাল। তাহলে পি টোটাল কি হবে স্যার দেখেন তো? পি টোটাল P1 আমরা কি জানি ডাল্টনের আংশিক চাপ সূত্র মতে, পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, তাই তো? অর্থাৎ আমরা কি বলবো? P1 V1 ডিভাইডেড বাই ভি টোটাল প্লাস P2 V2 ডিভাইডেড বাই ভি টোটাল প্লাস P3 V3 ডিভাইডেড বাই ভি টোটাল। বুঝে গেছে স্যার? সো লসাগু করে যা পাও, ভি টোটাল নিচে আসবে P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3, ওই আগেরটার মতোই। আগে একটা পড়ছিল না, মনে আছে?
আগেরটার মতোই। জাস্ট এইখানে যদি কখনো আলাদা করে আংশিক চাপ চায় বের করতে পারবা তো স্যার? কখনো যদি আলাদা করে আংশিক চাপ চায় বের করতে পারবা? ওকে ভাই, এটা বুঝি নাই, একদম সিম্পল। ধরো একটা পাত্রে এটা আলাদাভাবে দেওয়া আছে, এ গ্যাসটা আছে P1, ভি গ্যাস, এ গ্যাসের আয়তন দেওয়া আছে। এটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র মতে, কারণ গ্যাসগুলো অমিশ্রণীয়। বি গ্যাস দেওয়া আছে, এটার P2 দেওয়া আছে, এটার আয়তনও দেওয়া আছে। একটা পাত্রের ভিতরেই রাখছে, মানে কত আয়তন রাখছে বি গ্যাসটা। সি গ্যাসটাও এটার আলাদা একটা চাপ আছে, এটার আয়তনও দিয়ে দিচ্ছে। যদি এইভাবে আলাদা আলাদা আয়তন দিয়ে দেয় তখন কি করবা বলছি, বুঝতে পারছো? আর যদি আয়তন না দেওয়া থাকে তাহলে তো পাত্রের আয়তনটাকেই তুমি মোট আয়তন ধরবা। বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? যদি আলাদা আলাদা আয়তন দিয়ে দেয় তখন কি করবা? ক্লিয়ার? তাহলে আমাদের কয়েকটা সূত্র আসলো। হ্যাঁ, ম্যাথ করলে তোমরা ভালো বুঝে যাবা, টেনশন করো না, ঠিক আছে? ম্যাথ করলে ভালো বুঝে যাবা। তাহলে দেখো, আংশিক চাপ মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, ঠিক আছে? সো আংশিক চাপ ধরো তুমি পি অফ এ, এটা কি করতে পারো, নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা এন অফ এ প্লাস এন অফ বি ইন্টু পি টোটাল, এটা দিতে পারো। আবার ধরো পি অফ এ, ধরো তুমি হচ্ছে পি এ ইন্টু ভি এ ডিভাইডেড বাই ভি টোটালও দিতে পারো। দুইটা সূত্র আসলো, বুঝে গেছে স্যার? অর্থাৎ এ গ্যাসের চাপ, বি এ গ্যাসের আয়তন আর পুরা পাত্রের আয়তন, বুঝে গেছে? সো এখন ম্যাথ করি, ম্যাথ করলে ভালো বুঝতে পারবা। থিওরিগুলো তো লেখা আছে। সো প্রথম ম্যাথটা একটু তুলে নাও তোমরা। আমি 1 মিনিট 30 সেকেন্ড সময় দিলেই তো তুলতে পারবা, একটু কম করে সময় দেবে এখন তোলার জন্য। আচ্ছা, ইনশাল্লাহ আমি নিয়ে নিব, সমস্যা নেই। তো দেখো এখানে কি বলছে, একটি 1 লিটার আয়তনের, কি বলছে 1 লিটার আয়তনের, ধরো একটা পাত্র বলছে, ভালোভাবে বুঝো। এই পাত্রের আয়তন কত? 1 লিটার বলে দিচ্ছে। ভালোভাবে বুঝো, ম্যাথগুলো করলে সব বুঝে যাবে। 1 লিটার আয়তনের পাত্রে শুষ্ক বাতাসের নমুনায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলে দিচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, 786 মিলিমিটার মার্কারি চাপে। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 786 মিলিমিটার মার্কারি চাপ। এখানে প্রেশারটাও বলে দিচ্ছে 786 মিলিমিটার চাপে 0.295 গ্রাম নাইট্রোজেন এবং অজানা পরিমাণ, ধরো এখানে নাইট্রোজেন আছে, অজানা পরিমাণ অক্সিজেন আছে, তারপর আর্গন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এছাড়া আরো আদার অনেক গ্যাস আছে। এখন বলছে ওই তাপমাত্রায় বাতাসের নমুনায় নাইট্রোজেনের আংশিক চাপ কত? তোমার কি বের করতে বলছে? নাইট্রোজেনের আংশিক চাপ কত? দেখো বুয়েট কত চমৎকার প্রশ্ন করে। তোমাকে বলছে নাইট্রোজেনের আংশিক চাপ কত, এটা বের করতে বলছে। নাইট্রোজেনের আংশিক চাপ কত, অর্থাৎ এই যে নাইট্রোজেন আছে, এর আংশিক চাপ কত এটা বের করতে বলছে। এখন পুরা পাত্রের একটা কন্ডিশন দেওয়া আছে। এখন এটা কিভাবে বের করব? অন্যগুলোর তো ডাটা দেওয়া নেই, ডাটা দেওয়া আছে। দেখেন স্যার, আমার অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এগুলোর ডাটা দেওয়া আছে।
এগুলোর ডাটা দেওয়া আছে বলো স্যার? একটু একটু কমেন্ট করো। ডাটা তো দেওয়া নেই, বাট একটা ওয়ে আছে। এরা সবগুলো মিলে কত মোল আছে এটা আমি কিন্তু বের করতে পারবো। কিভাবে দেখো, আমার কাছে এখানে চাপ দেওয়া আছে। চাপ কত দেওয়া আছে? 786 মিলিমিটার। কত? 786 মিলিমিটার মার্কারি প্রেশার। এটা 760 দিয়ে ভাগ করলে আমি এটিএম এককে পেয়ে যাব। তো কত এটিএম আসে সেটা একটু দেখি। 786কে 760 দিয়ে ভাগ করি, পেয়ে গেছি 1.03 এটিএম। 1.03 এটিএম চাপ আছে। পাত্রের আয়তন বলে দিচ্ছে 1 লিটার। ঠিক আছে, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, মানে কি 298 কেলভিন। তা আমাদের কি বের করতে হবে? ঠিক আছে, মোলার গ্যাস ধ্রুবক, এটা যেহেতু এটিএম এককে আছে, আয়তন লিটারে আছে, কি বসাবো? মোলার গ্যাস ধ্রুবকের মান কি বসাবো বলো, সবাই বলো। 0.0821 বসাবো না? লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাই তো? আর আমার এখন মোল সংখ্যাটা বের করব। এই মোল সংখ্যাটাই তো পুরা পাত্রের মোল সংখ্যা। এই যে এনটা যে বের করবে এটাই তো এন টোটাল। সো প্রথমে আসা এন টোটাল বের করি। এন টোটাল কি লিখতে পারবো? পিভি বাই আরটি। পি কত স্যার খেয়াল করেন, পি হচ্ছে আমার 1.03 এটিএম, আয়তন কত? 1 লিটার। আর কত? 0.0821, তাপমাত্রা কত? 298 কেলভিন। সো এখানে একটা ভ্যালু পাবো, দেখো 1.03, 10 মার্ক তুমি ইজিলি পেয়ে যাবা, জাস্ট মাথাটা খাটাইলে। 0.0821 ইন্টু 298, তাহলে 0.042 এত মোল। মোল সংখ্যা পেয়ে গেছো, টোটাল মোল সংখ্যা। এখন দেখো নাইট্রোজেনের আংশিক চাপ চাইছে না? তোমার কাছে পুরা পাত্রের মোট চাপ আছে। দেখো আংশিক চাপের সূত্র কি? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাই না? দেখো পি অফ নাইট্রোজেন আমরা কি জানি? নাইট্রোজেনের নিজের মোল সংখ্যা এন অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই এন টোটাল ইন্টু পি টোটাল। তো আমার কাছে পি টোটাল আছে, এন টোটাল আছে। এখন কি নাইট্রোজেনের কি লাগবে? শুধু নিজের মোল সংখ্যা। এখন দেখো নাইট্রোজেনের পরিমাণ দেওয়া আছে কিন্তু, দেখো। সো নাইট্রোজেনের মোল সংখ্যাটা বের করা একদম সহজ। এন ইকুয়াল টু আমরা কি জানি? ডাব্লিউ বাই এম। সো ডাব্লিউ কত দেওয়া আছে? 0.925 গ্রাম। আর নাইট্রোজেনের ভর কত? নাইট্রোজেন দ্বিপরমাণুক, সো 28 গ্রাম দিয়ে দিই। সো নাইট্রোজেনের নিজের মোল সংখ্যা বের হয়ে যাবে না? 0.925 ডিভাইডেড বাই 28, তাহলে কত আসে দেখো তো? 0.033। 033 নাইট্রোজেনের নিজের মোল সংখ্যা পেয়ে গেছি। এখন কি বাকি কাজ কি পারবো কিনা বলেন তো? 0.033 মোল। টোটাল মোল সংখ্যা কত? 0.042। আর পি টোটাল কত? 1.03 এটিএম। তাহলে আংশিক চাপটা কি এটিএম এককে পাবো কিনা বলেন তো? 0.033 ইন্টু 1. তাহলে আমি বলতে পারবো 0.8। 0.8 এটিএম। শেষ, খেলা খতম, এটাই অ্যান্সার। কঠিন লাগছে? 0.8 এটিএম কঠিন লাগছে স্যার? দেখেন তো স্যার কঠিন লাগছে কিনা। বুঝছেন স্যার? বুঝলে সবাই ওয়ান বলেন। বুঝলে ওয়ান লেখেন। মজা না বুয়েটের অঙ্কগুলা? ওকে, এখন আসো আরেকটা অঙ্কে যাই। আজকে অনেকগুলো অঙ্ক করব, সেই কারণে হচ্ছে কেউ আগে ছুটির জন্য তারা দিব না, হ্যাঁ? সো এটাও 1 মিনিট 30 সেকেন্ড দিলাম। তুলে নাও আগে অঙ্কটা, অঙ্কটা তুলো।
মোল্লা মেহরাব, আমি কেন এক্সামে ভালো করতে পারি না ভাইয়া? কারণ হচ্ছে বাসায় প্র্যাকটিস কম করো। বাসায় প্র্যাকটিস কম করা হয় তোমার, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে বাসায় ভাইয়া, বাসায় প্র্যাকটিস করতে হবে। এই দেখো এই ম্যাটটা দেখো, খেয়াল করো। একটি পাত্রের আয়তন বলে দিচ্ছে, একটি পাত্রের আয়তন 5 মিটার কিউব। ওকে নাইস, কোনো সমস্যা নেই। বলছে ইহা 50 কিলো প্যাসকেল চাপে, কত কিলো প্যাসকেল চাপে? অক্সিজেন দ্বারা পূর্ণ। নাইস। ইহা অন্য একটি পাত্রের সাথে নল দ্বারা, দেখো অন্য একটি পাত্রের সাথে নল দ্বারা যুক্ত আছে, যার আয়তন 10 মিটার কিউব এবং যা 40 কিলো প্যাসকেল চাপে কার্বন ডাইঅক্সাইড দ্বারা পূর্ণ আছে। এখন বলছে স্টপ কর্কটি খুলে দিলে মিশ্রিত গ্যাসের চাপ কত? মিশ্রিত গ্যাসের চাপ দেখো কত চমৎকার একটা প্রশ্ন। ধরো এই একটা পাত্র, এখানে আরেকটা পাত্র আছে, এই দুইটা পাত্র কি আছে? একটা নল দ্বারা যুক্ত আছে। কি দ্বারা যুক্ত আছে? একটা নল দ্বারা যুক্ত আছে। এখন বলছে এই নলে ধরো হচ্ছে এটার আয়তন, এই পাত্রের আয়তন বলছে 5 মিটার কিউব আয়তন, আর চাপ কত বলছে? চাপ হচ্ছে 50 কিলো প্যাসকেল। ভালোভাবে বুঝো, এই পাত্রের আয়তন কত বলছে? 10 মিটার কিউব। এইখানে কি আছে? চাপটা হচ্ছে 40 কিলো প্যাসকেল। এখন বলছে এইখানে কি আছে? অক্সিজেন আছে আর এখানে কার্বন ডাইঅক্সাইড আছে। এখন কোন গ্যাস আছে আমার দেখার বিষয় না। বলছে এই পাইপ যদি খুলে দেয় তাহলে হচ্ছে মিশ্রণের মোট চাপ কত? এখন আমরা সূত্র পড়ছি না, বলেন তো স্যার? পিএফ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 ইকুয়াল টু কি ভিএফ পড়ছি কিনা মনে আছে? সো এখন দেখো P1 কত, ধরো এটারে ধরলাম 1, এটারে ধরলাম 2, তো ধরো P1 V1, এটা P2 V2, ঠিক আছে? তাহলে দেখো P1 V1 কত? 50 ইন্টু 5 যোগ P2 V2 কত? 40 ইন্টু 10। ভিএফ কত? ভিএফটা হচ্ছে V1 প্লাস V2, কারণ কি আলাদা কোনো পাত্র আছে নাই, তো V1 প্লাস V2টা কত আসবে স্যার? দেখেন তো স্যার, V1 প্লাস V2 হচ্ছে 5 প্লাস 10, 5 প্লাস 10। এখন ক্যালকুলেশন করো, দেখো কত আসে। আমার আগে অনেকের হয়ে যাওয়ার কথা। তেতাল্লিশ দশমিক, খেয়াল করো, 43.33 কিলো প্যাসকেল আসবে। এককটা কিলো প্যাসকেল কেন? কারণ দেখো এখানে কি ছিল? কিলো প্যাসকেল একক ছিল, এখানে কি ছিল? কিলো প্যাসকেল একক ছিল। মিটার কিউব কাটা কেটে গেছে, কারণ উপরে আয়তন আছে নিচেও আয়তন আছে। বুঝে গেছে? সহজ অঙ্ক ছিল কিন্তু। ভাই আসসালামু আলাইকুম। ভাই শুভ্র ভাই, ক্লিয়ার? ক্লিয়ার? চলো আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, ডিরেক্ট করলে 10 মার্ক দিবে না কেন? অবশ্যই দিবে। তুমি যে এই যে ধরতে পারছো এটাই তো আসল। অর্ধেক পোলাপাই না এইসব প্রশ্ন দেখে পরীক্ষার হলে কাঁদে, ঠিক আছে? কারণ ওরা তো বুঝে অঙ্ক করে না। তোমারে তো আমি থিওরি পড়াইলাম, আগে বেসিক পড়াইলাম। বেসিক পড়াইছি কতক্ষণ? বেসিক পড়াইছি প্রায় 40 মিনিট। 40 মিনিট বেসিক পড়ানোর পরে তোমার একটা অঙ্ক করাইছি। এই কারণে হচ্ছে তোমার সহজ লাগতেছে। এখন যদি আমি তোমার বেসিক না পড়াই আগে শুরু করে দিতাম তাহলে তুমি বুঝতা না। তো তোমার প্রায় 1 ঘন্টা ব্রেন স্টর্মিংয়ের ফল হচ্ছে এই অঙ্কটা তুমি এত ছোটোভাবে করতে পারতেছো। 1 ঘন্টা যদি ব্রেন স্টর্মিং না করতা তুমি করতে পারতা? বলো, করতে পারতা? হ্যাঁ, শুভ্র ভাই আমার 1 বছরের বড়। তারপর আসো, 1.5 মিনিট সময় দিলাম, এটা তুলো। অনেকগুলো ম্যাথ করতে হবে, 12টা কি 14টা ম্যাথ আছে।
আসো, এই ম্যাথটা অনেক মজার একটা ম্যাথ, খেয়াল করো। এই ম্যাথটা অনেক মজার একটা ম্যাথ। কি তুমি দেখা করতে আসছো সবার সাথে? হ্যাঁ, আচ্ছা তুমি বসে থাকো, আমি অঙ্ক করাই, দুষ্টামি করবো না, ওকে? আচ্ছা দাঁড়া, তোমার একটু সামনে এনে দিই, এই যে এখানে বসে সবার সাথে গল্প করবা, ওকে? সো একটু খেয়াল করো, এই ম্যাথটা খুবই মজার একটা ম্যাথ। কি বলছে, কোনো স্থানে বায়ুমণ্ডলের চাপ বলে দিচ্ছে 101.3 কিলো প্যাসকেল। এর মধ্যে জলীয় বাষ্পের চাপ, ভালোভাবে বুঝো, 1.53 কিলো প্যাসকেল। এটা নিয়ে একটু কথা বলি। এই বোর্ডে ধরা যাবে না বাবা, তোমার না চুপচাপ বসে থাকতে বলছি, পড়াচ্ছি না। সো এখন দেখো, বায়ুমণ্ডলের চাপ আর জলীয় বাষ্পের চাপ, মানে ব্যাপারটা কি বুঝাই। ধরো এই একটা কি নিষেধ দিছি না, ধরো হচ্ছে এই পর্যন্ত হচ্ছে মনে করো তোমার বায়ুমণ্ডলের চাপ, এর উপরে আবার কি আছে, এক্সট্রা ভাবে জলীয় বাষ্পের চাপ আছে। সো এই যে আমাদের কি করতে হয়, অলওয়েজ শুষ্ক গ্যাস নিয়ে কাজ করতে হয়। অলওয়েজ কোন গ্যাসটা নিয়ে কাজ করতে হয়? ড্রাই গ্যাসটা নিয়ে কাজ করতে হয়। কোন গ্যাস? ড্রাই গ্যাস নিয়ে কাজ করতে হয়। সো এই কারণে কি করতে হয়, বায়ুমণ্ডলের চাপ থেকে তোমার জলীয় বাষ্পের চাপটা বাদ দিতে হয়। জলীয় বাষ্পের চাপটা, বসে থাকুক, বায়ুমণ্ডলের চাপ থেকে তোমার জলীয় বাষ্পের চাপটা বাদ দিতে হয়, তাইলে তুমি ড্রাই গ্যাসটা পাবা। বুঝতে পারছো? অলওয়েজ কোন গ্যাসটা নিয়ে কাজ করতে হয় স্যার বলেন তো? অলওয়েজ কোন গ্যাসটা নিয়ে কাজ করতে হয়? কি হয়েছে? টান দিয়ে নিয়ে আসছে, তুমি কি করবা? এটা তো ধরা নিষেধ। হ্যাঁ, আচ্ছা নাও নাও, লেখো, কি লিখবা লেখো। সো অলওয়েজ কি করতে হবে, ড্রাই গ্যাসটা নিয়ে কাজ করতে হবে। সো যখন তুমি ড্রাই গ্যাস নিয়ে কাজ করবা তখন তোমার কি করতে হবে স্যার, একটু খেয়াল করো। যখন তুমি ড্রাই গ্যাসটা নিয়ে কাজ করবা তো তোমার ড্রাই গ্যাসটা কি হবে, শুষ্ক গ্যাস। একটু ভালোভাবে বুঝো, বাংলায় কি বলা হয়? শুষ্ক গ্যাস বলা হয়। শুষ্ক গ্যাস যখন তোমার কি করতে হবে, বায়ুমণ্ডলের চাপ থেকে তোমার জলীয় বাষ্পের চাপটা বাদ দিতে হবে। জলীয় বাষ্প, সো যখনই দেখবা জলীয় বাষ্প দেওয়া আছে তখন তুমি কি করবা, বায়ুমণ্ডলের চাপ থেকে জলীয় বাষ্পটা বাদ দিবা। সো বায়ুমণ্ডলের চাপ কত, 101.3 কিলো প্যাসকেল, আর জলীয় বাষ্প কত, 1.53 কিলো প্যাসকেল। তা তোমার ড্রাই গ্যাসটা কত কিলো প্যাসকেল বলো তো? ড্রাই গ্যাসটা, ঠিক আছে, ড্রাই গ্যাসটা কত কিলো প্যাসকেল বলো? ড্রাই গ্যাসটা কত কিলো প্যাসকেল? দেখছো তোমরা কত লাকি, দুইটা টিচার পড়াচ্ছে তোমাদের। 99.77 কিলো প্যাসকেল, ঠিক আছে, 0.77 কিলো প্যাসকেল, এটা তুমি পাইলা। এখন তোমার কি বলছে দেখো, এই বায়ুমণ্ডলে শুষ্ক অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, ঠিক আছে, শতকরা V/V যথাক্রমে 30, 60 এবং 10 হলে, দেখো কি বলছে, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা কি বাবা, তুমি ওদের সাথে একটু কথা বলে বিদায় নিয়ে নাও। হ্যাঁ, ওরা বিরক্ত হচ্ছে, ওদের সামনে পরীক্ষা। না যাবা না কেন? আচ্ছা দাঁড়া, আমি বুঝাই পাঠাচ্ছি। তুমি সবাইকে একটা হাই দাও, সালাম দাও। তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? আরিশ। তুমি ওই যে একটা কবিতা শোনাও তো। হ্যাঁ, তারপরে আবার শুরু থেকে বলো, হাট্টিমা টিম টিম বলো। হাট্টিমা টিম টিম তে মাতে পায়ে ডিম, বলো 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 বলো। হাট্টিমা টিম টিম তে মাতে পায়ে ডিম, পায়ে টিম তে হাট্টিমা টিম টিম। মাশাআল্লাহ, গুড বয়। সবাই অনেক তালি দিচ্ছে। যাও, যাবো না এখন, যাও, বাবা আসতেছি, একটু পরে আবার আইসো। হ্যাঁ, কিন্তু আর ঢুকতে দিব না, তাহলে কিন্তু আর আসতে দিবে না ওরা ক্লাস, ঠিক আছে? আজকে যাও তুমি। গুড বয় না, গুড বয় না। ওই যে কার্টুন আসছে, ওই যে যাও, ডিয়ানা এন্ড রোমা আসছে, যাও, ঠিক আছে? ওকে, আসো। যে দুষ্ট হচ্ছে, যাক, তোমাদের একটা কবিতা শোনাইছে, সে এখন সারাদিন বইলা বেড়াবে যে আমি
কবিতা শোনাইছি। আচ্ছা, অনেকে বলতেছে কেন ড্রাই গ্যাসটা নিই, কারণ জলীয় বাষ্প যদি কাউন্টটা করো তাহলে থাকে, ঠিক আছে, এক এক সময় এক একটা হবে, কারণ জলীয় বাষ্পের চাপ তো চেঞ্জ হয়, ঠিক আছে, এক এক সময় এক একটা হবে। সো এই কারণে আমরা জলীয় বাষ্প নিয়ে কাজ করি না, বুঝতে পারছো স্যার? সো জলীয় বাষ্পটা বাদ দিই, মেইন যে ড্রাই গ্যাসটা আছে সেটা নিয়ে কাজ করি। সো এখন দেখো, সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ। মানে দেখো অক্সিজেনটা কত দিয়ে আছে, অক্সিজেনটা হচ্ছে দেওয়া আছে 30% আছে, ঠিক আছে, শতকরা পরিমাণ। আবার দেখো নাইট্রোজেনটা কত দেওয়া আছে, নাইট্রোজেনটা হচ্ছে তোমার 60%। আর হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে তোমার 10%। সবগুলোর V/V, মানে হচ্ছে এটা দ্বারা কি বোঝাচ্ছে, টোটাল আয়তন যদি 100 হয় তা অক্সিজেন আছে কি 30 পরিমাণ, বুঝতে পারছো? টোটাল আয়তন যদি 100 লিটার হয় অক্সিজেন আছে 30 লিটার, টোটাল আয়তন যদি 100 লিটার হয় তাহলে নাইট্রোজেন আছে 60 লিটার, টোটাল আয়তন যদি হচ্ছে 100 লিটার হয় কার্বন ডাইঅক্সাইড আছে 10 লিটার। এক সেন্সে যখন এইভাবে দেওয়া থাকবে, দেখো এই ম্যাথটা কত চমৎকার একটা ম্যাথ। এদের মানে কি মোল ভগ্নাংশ দেওয়া আছে, মোল ভগ্নাংশ কত 30/100, বুঝা গেছে? নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত 60/100, মানে টোটাল 100-এর 60 পরিমাণ। কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত ভাইয়া, কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ হচ্ছে 10/100। দেখো মোল ভগ্নাংশ তুমি পেয়ে গেছো কি না, 0.3, 0.6, 0.1। তো মোল ভগ্নাংশ পেয়ে গেছো। টোটাল মোল সংখ্যা কত ভাই বলো তো, টোটাল মোল কত? টোটাল মোল তো আর লাগবে না, যেহেতু মোল ভগ্নাংশ তুমি পেয়ে গেছো, আর টোটাল মোল লাগবে? টোটাল মোল তো 100, নিজের মোল সংখ্যা কত 30, মোল ভগ্নাংশ যেহেতু পেয়ে গেছো তোমার কাজ সহজ, মোট চাপ পেয়ে গেছো, পি টোটাল পেয়ে গেছো, ড্রাই গ্যাসটাই হচ্ছে পি টোটাল, পি যে ড্রাইটা পাইছো এটাই কি তোমার মোট চাপ। সো এখন সবার কি আংশিক চাপ বের করা যাবে কিনা স্যার বলেন? এখন তোমার যদি বলা হয় অক্সিজেনের আংশিক চাপ কত, তো তুমি কি বলবা, মোল ভগ্নাংশ ইন্টু 99.77। তারপর তোমার যদি বলা হয় এখন নাইট্রোজেনের আংশিক চাপ কত, তাহলে তুমি কি বলবা, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। কোন এককে আসবে বলেন তো, কোন এককে আসবে? এককগুলা কি আসবে? কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত, 0.1 ইন্টু 99.77, সবগুলা কিলো প্যাসকেল একক। বুঝা গেছে স্যার? বুঝা গেছে? পারা যাবে বাকিটা? বুঝতে পারছেন কিনা স্যার বলেন? বুঝলে ইয়েস বলেন। মোহত কামাল হোসেন, V/V কি একসাথে দিতে হবে? না, এটা আমি বোঝানোর জন্য দিছি, এটা না লিখলেও হবে, V/V না লিখলেও হবে, ঠিক আছে? মজা লাগতেছে না? এক একটা অঙ্ক এক একটা অঙ্ক এক এক টাইপ, আজকে এমনভাবেই সিলেক্ট করছি তোমাদের জন্য। তারপর আসেন ম্যাটটা তুলেন। নাসিম বলছে সূত্রতে যে লিখছিলেন, আচ্ছা সূত্রতে যেটা লিখছিলাম দেখো, এটা কি পি অফ অক্সিজেন কি পি অফ এ ইকুয়াল টু মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ তো এখানে বের করে ফেলছি, ইন্টু পি টোটাল, এই যে পি টোটাল, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, আংশিক চাপ সমান সমান। আচ্ছা এখানে প্রেসারের ইউনিট কেমনে মিলিলিটার হয়? আচ্ছা এটা এটিএম হবে, ঠিক করে নাও, এটা কি হবে রে স্যার? এটিএম হবে, এটিএম হবে, এটিএম। এখন দেখো ম্যাথটা চমৎকার,
আমরা যে কয়টা থিওরি পড়ছি সবগুলো থিওরি আইসা পড়বে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার একটি পাত্রে 0.7 ATM চাপে, ভালোভাবে বুঝো, 90 ml অক্সিজেন গ্যাস আছে। দেখো ভালোভাবে বুঝো, এই বড় একটা পাত্র, এই পাত্রের আয়তন কত? 1 লিটার বইলা দিচ্ছে। পাত্রের আয়তন কত? 1 লিটার। উপরে লিখি, তোমরা তো পরে দেখবা না আর। এটা কত? 1 লিটার একটা পাত্র। এখন বলছে হচ্ছে অক্সিজেন গ্যাস, এটার 0.7 ATM প্রেশার আর 90 ml আছে। তারপর দেখো, এবং 0.8 ATM চাপে 60 ml নাইট্রোজেন গ্যাস আছে। নাইট্রোজেন কত দেখো, 0.8 ATM চাপে কত ml? 60 ml নাইট্রোজেন গ্যাস আছে। এখন মিশ্রণটির মোট চাপ কত? বুঝছো কোন সূত্রটা হবে? ঠিক আছে, পিএফ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই ভিএফ। আগে বলেন স্যার ভিএফটা কত হবে? দেখেন এগুলো যেহেতু মিলিলিটারে আছে, 2টা মিলিলিটারে ভাঙারও কষ্ট। 1 লিটার সমান সমান কি 1000 মিলিলিটার না? সো ভিএফটা কত বসাবো স্যার? 1000 বসাবো কি না? মনে পড়ে শেষে যে সূত্রটা পড়াইছি? P1 কত দেখেন তো, P1 0.7 ইন্টু 90 প্লাস P2 কত 0.8 ইন্টু 60। তোমাদের এই বন্ধুরাই এই ভুলগুলা করবে, দেখবা ওরা কি করবে, এই 60 আর 90 যোগ করবে, এই নিচে লিখবে 150 ml। এই 1 লিটার ওদের চোখেই পড়বে না। সো বাকিটা কি অ্যান্সার মিলাইতে পারবা? অ্যান্সার মিলাইতে পারবা, আমার কি করে দেওয়ার দরকার আছে? ঠিক আছে, অ্যান্সার মিলাই দিবা, পারবা? ইয়েস অর নট? কত আসে উত্তর? উত্তর কত আসে তোমরাই বলো, তোমরাই বলো উত্তর কত আসে? 0.111 দিয়ে দিই, 0.11 শেষ। একক কি হবে? এটিএম হবে। 0.11 এটিএম, শেষ, খেলা খতম। এখন আসেন আরেকটা অঙ্ক করি। মজা লাগতেছে কিনা বলো, না বোরিং লাগতেছে? অঙ্কটা করো। সবগুলা বেছে বেছে ইউনিক ম্যাথ নিছি আজকে, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথই ভালো লাগবে তোমাদের, প্রত্যেকটা ম্যাথেই একটা নতুনত্ব পাবা। দেখেন স্যার প্রশ্নটা কি বলছে, এটা বড় হয়ে গেল কেন? ছোট হও, ছোট হও স্যার। ও এই তো, কি যে হয় মাঝে মাঝে। আসেন স্যার খেয়াল করেন, 19.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড কত ml? 300 ml পানিতে, ভালোভাবে বুঝো। এটা কি সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, তারপর পানির আয়তন দেওয়া আছে। 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবীভূত করিয়া দ্রবণের আয়তন 300 মিলিলিটার পাওয়া গেল। পানিতে দ্রবীভূত করার পরে দ্রবণের আয়তন আবার 300 মিলিলিটার পাওয়া গেল। এটা কি দ্রবণ, পানিতে মিশ্রিত করার পরে। এখন পানির মোল ভগ্নাংশ নির্ণয় করো। বুঝো কি বের করতে বলছে তোমারে? পানির মোল ভগ্নাংশ বের করতে বলছে, এটা চাইছে তোমার কাছে, ঠিক আছে? এখন বলছে যদি এই তাপমাত্রায় পানি এবং সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব দেওয়া আছে, দুইটারই ঘনত্ব দেওয়া আছে, ভালো কথা, অনেক কিছু দেওয়া আছে। এখন
পানির মোল ভগ্নাংশ কি? এখানে দ্রবণটা কিভাবে তৈরি করা হয়েছে বলো তো? দ্রবণটা কিভাবে তৈরি করা হয়েছে? পানির সাথে সালফিউরিক অ্যাসিড মিশিয়েছে না? পানির সাথে কি মেশানো হয়েছে? সালফিউরিক অ্যাসিড, দুইটা মিলাই তো। এখন আমার প্রশ্নে কি চাইছে বলো তো? পানির মোল ভগ্নাংশ কত? পানির মোল ভগ্নাংশ কি? পানির নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, ইয়েস অর নট? তো পানির নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই পানির মোল সংখ্যা যোগ সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা। সো আমার এই ম্যাথ করার জন্য কি কি ইনফরমেশন লাগবে আমি ক্লিয়ার হইতে পারছি? দেখেন, এত হাজার জিনিস দেখে আমার ভয় পাওয়ার দরকার আছে? আমার এই ম্যাথ দেখে আমি ডিসিশনটা নিতে পারছি কিনা আমার কি কি ইনফরমেশন লাগবে? পানির মোল সংখ্যা আর সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা লাগবে, তাই তো? তাই তো, আর কিছু লাগবে? তো আসেন সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করি। সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কেমনে বের করে? সালফিউরিক অ্যাসিডের ভর কত? এটা কি ডাব্লিউ দেওয়া আছে না? এন ইকুয়াল টু কি ডাব্লিউ বাই এম। সো ডাব্লিউ কত দেওয়া আছে? 19.8 গ্রাম, 19.8। আর সালফিউরিক অ্যাসিডের ভর কত? 98। দেখো তো ক্যালকুলেশন করো কত আসে। এখন আসে পানির মোল সংখ্যা। পানির মোল সংখ্যা, পানির ভর ডিভাইডেড বাই পানির মোলার মাস। এখন ভর আমরা কি জানি? পানির ঘনত্ব, ঠিক আছে, ইন্টু আয়তন লিখতে পারি না? ভর ঘনত্ব ইন্টু আয়তন, ভর সমান সমান। আর মোলার মাস তো জানি, ইয়েস অর নট? দেখেন এইটুকু বুঝতে পারছেন কিনা? এটা তো ভর, ভর সমান সমান কি? ঘনত্ব ইন্টু আয়তন। বুঝেন কিনা এটা? এখন দেখেন পানির ঘনত্ব দেওয়া আছে কিনা? পানির ঘনত্ব কত? 0.988। কি দেওয়া আছে? 0.988 গ্রাম পার মিলিলিটার, তাই না? গ্রাম পার মিলিলিটার। তো পানির আয়তন কত দেওয়া আছে? 300 ml পানি নিছিল না স্যার? দেখেন তো, 300 ml। পানির ভর কত? 18 গ্রাম। তার মোল সংখ্যা কত আসবে স্যার? দেখেন, 0.988 ইন্টু 300 ভাগ 18 কত আসে রে ভাই? 16.47 এত মোল, ঠিক আছে? তারপর দেখো 19.8 ভাগ 98, তাহলে কত পাই রে ভাই? 0.2, 0.2 মোল। বুঝছো কিনা? দেখো আমার যে দুইটা ডাটা দরকার ছিল পেয়ে গেছি, যে দুইটা ডাটা দরকার ছিল পেয়ে গেছি। এখন বের করা যাবে কিনা দেখো। পানির মোল সংখ্যা পাইছি 16.47, 16.47 ইন্টু 0.2, সরি যোগ। সো দেখো লিখে দাও, 0.988। এটা কি মোল ভগ্নাংশ অ্যান্সার? কি ভালো লাগছে ম্যাথটা? দেখে অনেক ভয় পাইছিল না? দেখে অনেক ভয় পাইছিল কিনা? ম্যাথটা দেখে ভয় পাইছিল কিনা? যে কই থেকে কি দিছে, কি না কি দিছে, কেমনে কি অঙ্ক করব? ভয়ের কিছু নাই। আসলে ম্যাথের ক্লুগুলো খুঁজতে হবে তোমার কাছে কি চাইছে। যেটা চাইছে ওইটা দিয়ে সূত্র বানাও আগে। সূত্র বানায় দেখো তোমার কি কি দরকার ম্যাথটা করতে, তাহলে তোমার জন্য ম্যাথ সহজ হবে। দেখো এই লাইনটাকে আমি সবার শেষে লিখতে পারতাম না? তো এই লাইনটা আমি যদি সবার শেষে লিখতে পারতাম, তুমি কি ফিল করতে পারতা তোমার কি কি লাগবে? বলো তো, এই লাইনটা যদি আমি সবার শেষে লিখতাম তুমি ফিল করতে পারতা? বলো তো, ফিল করতে পারতা না কিন্তু, ঠিক আছে? সাফিন আয়ন্ত বুঝি নাই ভাইয়া, তুমি কি শুরুর থেকে ক্লাস করছো ভাইয়া না মাঝখানে যুক্ত হয়েছো? আগে এটা বলো, ঠিক আছে? শুরুর থেকে ক্লাস করলে বোঝা দরকার, এটা একদম বেসিক অঙ্ক। মানে হচ্ছে পানির মোল ভগ্নাংশ চাইছে। মোল ভগ্নাংশ কি? নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। সো আমরা কি করছি? পানির মোল সংখ্যা বের করছি আর সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করছি। বুঝতে পারছো? ওকে, আসেন সামনে যাই। দেখো এটা তুলো, রিল্যাক্সা ম্যাথগুলো তুলো।
দেখো এটার মতো সহজ অঙ্ক আরেকটা আছে, ম্যাথটা তো তুলছো। স্যার খেয়াল করেন ম্যাথটাই কি বলছে, পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণে 142 গ্রাম ক্লোরিন গ্যাস 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস আছে, ঠিক আছে। আর বলছে মিশ্রণের মোট চাপ দিয়ে দিচ্ছে, দেখো মিশ্রণের মোট চাপ 1.5 atm হলে ক্লোরিন ও হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ নির্ণয় করতে বলছে। কার কার? ক্লোরিন আর হাইড্রোজেনের আংশিক চাপ নির্ণয় করতে বলছে। আর আংশিক চাপ বের করার জন্য আমার ক্লোরিনের মোল সংখ্যা লাগবে। ক্লোরিনের মোল সংখ্যা কত? 142 ডিভাইডেড বাই 71, ডাব্লিউ বাই এম। ডাব্লিউ কত? 142 গ্রাম। আর ক্লোরিনের ভর কত? এম অফ ক্লোরিন আমরা কত জানি? 71 গ্রাম না? সো এটা কত আসবে? 2। হাইড্রোজেনের মোল সংখ্যা কত? দেখো 8/2 কত মোল? 4 মোল। সো সব পেয়ে গেছো, ঠিক আছে। এখন তোমার আংশিক চাপ ধরো হচ্ছে তুমি ক্লোরিনের আংশিক চাপ বের করো, ঠিক আছে, পি অফ ক্লোরিন। সো মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, পি টোটাল। দেখো এর থেকে সহজ অঙ্ক হয় না। ক্লোরিনের মোল সংখ্যা কত? নিচের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা ইন্টু মোট চাপ কত? 1.5। সো এখন দেখেন 2/6 ইন্টু 1.5। সো 1.5কে দিয়ে যদি 6 কাটো তাহলে 4 হয়, তাহলে 0.5 মোল, 0.5 এটিএম। কত এটিএম? 0.5 এটিএম হয়। খেয়াল করো এটা আসে না 0.5 এটিএম। এখন হাইড্রোজেন কত? দেখো আমরা সূত্র পড়ছি না, পি টোটাল সমান সমান কি? পি অফ হাইড্রোজেন যোগ পি অফ ক্লোরিন। অনেক আনস্মার্ট পোলাপাইন আবার হাইড্রোজেনের জন্য আলাদা করবে, দরকার নাই। পি অফ হাইড্রোজেন সমান সমান কত? পি অফ টোটাল মাইনাস পি অফ ক্লোরিন। টোটালটা কত রে ভাই? 1.5 মাইনাস 0.5, তাহলে কত আসবে? 1 এটিএম। শেষ, খেল খতম। দুইটা আংশিক চাপ বের করে ফেলছো। বুঝছো কিনা স্যার? ক্লিয়ার? ক্লিয়ার? অর্গানিক যাদের দরকার আর্কাইভ দেওয়া আছে, আর্কাইভ আমার সঞ্জয় দাদার পুরোটাই দেওয়া আছে, হিমেলের আর্কাইভও অ্যাড হয়ে যাবে। সো টেনশন করার কোনো কারণ নাই তোমাদের। কারণ আছে টেনশন করার? কোনো কারণ নাই। ডান? বুঝতে পারছো কিনা স্যার? বুঝতে পারছেন? অর্গানিক আমরা তিনজন মিলেই পড়াবো, টেনশন করার কোনো কারণ নাই। বুঝবা, যে যেখান থেকেই পড়াক না কেন পুরোটা বুঝবা, কারণ আমরা ওইভাবেই কাজ করছি ব্যাক এন্ডে। সবাই সবার ক্লাস দেখছি, কে কোন ফ্লোতে পড়ায় ওইভাবেই বুঝাবো, টেনশন করার কোনো কারণ নেই। যার কাছেই পড়ো, যে অংশই পড়ো পুরোটা বুঝবা। তোমার দরকার কি? বেসিক। তোমার দরকার কি? বেসিক, সহজ ভাষায় বুঝা, ঠিক আছে। আমরা তিনজনই সহজ ভাষায় বুঝাবো, টেনশন করার কোনো কারণ নেই। ডান? ফাহিম হাসান রিয়াদ ছুটি দেন ভাই। আমি আগেই বলছি ক্লাসগুলো এখন একটু লম্বা হবে, মাত্র 1.5 ঘন্টা পড়াইছি, সবগুলো অঙ্ক করতে হবে। কারণ আগামী দিন এই অঙ্কের ক্লাস আমি আর টানবো না, বুঝতে পারছো? আগামী দিন নতুন টপিক ধরবো, সিলেবাস শেষ হবে না তো। কেমিক্যাল চেঞ্জ আর্কাইভ নাই, থাকার কথা তো। আছে আছে। আয় নোমান, নোমান, রাসায়নিক পরিবর্তন হিমেলের আর্কাইভ আছে তো, 5টা ক্লাস দেওয়া আছে ওর ইঞ্জিনিয়ারিং ব্যাচের। এই হিমেলের আর্কাইভ আছে না রাসায়নিক পরিবর্তনে? আছে তো, তুমি চেক করো নাই তৌহিদ? দেখো এইটা আমি হোমওয়ার্কও দিয়ে দিতে পারি তোমাদের, এটার মতো পানি ভাত অঙ্ক আরেকটা নাই। দেখো এটা বুঝে হোমওয়ার্ক দিয়ে দিব। খেয়াল করো, একটি পাত্রের আয়তন
500 ml, এতে 100 সেন্টিমিটার কিউব মার্কারি চাপে ক্লোরিন গ্যাস আছে। ভালো কথা। ইহা নলের সাহায্যে, ওই দেখো যা বলছিলাম, নলের সাহায্যে, কিসের সাহায্যে রে বাবা? নলের সাহায্যে স্টপ কর্কের দ্বারা অন্য একটি 80 সেন্টিমিটার চাপে নাইট্রোজেন ভর্তি 1000 ml আয়তন বিশিষ্ট পাত্রের সাথে যুক্ত আছে। এখন বলছে স্টপ কর্কটি খুলে দিলে মিশ্রিত গ্যাসের চাপ কত সেন্টিমিটার মার্কারি চাপ। দেখো পানিবাদ জিনিস, দুইটা পাত্র আছে, দুইটা পাত্র কি দ্বারা যুক্ত হয়েছে বলো তো? একটা স্টপ কর্ক দ্বারা যুক্ত হয়েছে। ধরে নাও পাত্রটা খোলা, আমি আর কাহিনী করলাম না। এটা 500 ml, ধরো V1, আর এখানে কি দেওয়া আছে? চাপ P1 কত দেওয়া আছে? 100 সেন্টিমিটার মার্কারি প্রেসার, ঠিক আছে। V2 দেওয়া আছে 1000 ml। এখন চাপ P2 কত দেওয়া আছে? 80 সেন্টিমিটার মার্কারি প্রেসার। এখন দেখো তোমার PF কত, পারবা কিনা স্যার? পারবা? PFটা আসবে হচ্ছে তোমার, বইলে দেই, 86.66। PFটা 86.66 সেন্টিমিটার অফ মার্কারি প্রেসার। SW দিয়ে দিতে পারি স্যার? বলেন, SW দিলে পারবেন স্যার? একদম পানিবাদ জিনিস, ঠিক আছে, একদম পানিবাদ জিনিস। ওকে, ডান। তারপর দেখো চমৎকার আরেকটি ম্যাথ, এটা তুলেন। স্যার একটু খেয়াল করেন, দেখেন একটি আবদ্ধ পাত্রে সমমোলার নাইট্রোজেন, অক্সিজেন গ্যাস মিশ্রণের মোট চাপ, ঠিক আছে, সমমোলার নাইট্রোজেন অক্সিজেন গ্যাস, আর মিশ্রণের মোট চাপটা দেওয়া আছে বায়ুমণ্ডলীয় চাপের সমান। তো একটু খেয়াল করো, ধরো হচ্ছে নাইট্রোজেনের মোল সংখ্যা 1 মোল, অক্সিজেনের মোল সংখ্যা কত? 1 মোল ধরে নিলাম, কারণ মোল সংখ্যা সমান। তাহলে এদের মোল ভগ্নাংশ কত? অক্সিজেনের মোল ভগ্নাংশ 1/2, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ 1/2। কিভাবে দেখো, নিজের মোল ডিভাইডেড বাই টোটাল মোল। টোটাল মোল কত? 1 1 2, ঠিক আছে। এই দুইটা পেয়ে গেছি। কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে নো বলো, ঠিক আছে। ও কনফিউশন থাকলে তোমরা কি বলবা? ইয়েস বলবা, নো কেন বলবা? কনফিউশন থাকলে ইয়েস বলো, আর না থাকলে নো বলো, ঠিক আছে। এখন দেখো মিশ্রণের মোট চাপ পি টোটাল বলে দিচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের সমান, মানে 1 ATM। বুঝতে পারছো? দেখো কত কিছু সহজ করে দিচ্ছে। এখন বলছে আংশিক চাপ বের করো। সো দেখো পি অফ নাইট্রোজেন, নাইট্রোজেন আংশিক চাপ কত? নাইট্রোজেনের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। দেখো অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নাই, 1/2 ইন্টু 1 কত? 1/2 ATM। আর অক্সিজেনেরটাও কত হবে? সেম ভাবে 1/2 ইন্টু 1 কত হবে? 1/2 ATM। শেষ, খেলা খতম, ঠিক আছে। পানি ভাত অঙ্ক, পানি ভাত অঙ্ক, বুঝছো? ঠিক আছে, 1 মোল কেন হলো? তুমি এখানে 5 মোল ধরো, 10 মোল ধরো, একই তো, সমমোলার, ঠিক আছে। যাই ধরো না কেন একই রেজাল্ট আসবে। 5 মোল ধরে করবা? আসেন স্যার, 5 ধরো, এটাও তাহলে 5 ধরবা, ঠিক আছে। তাহলে এটা কত হবে? তোমার হচ্ছে 5/10। একটু খেয়াল করো, তোমার কি আসবে এখানে? 5/5 যোগ 5 10, আলটিমেটলি কত আসতেছে? হাফই আসতেছে। দিন শেষে একই আসবে সমমোল করলে, বুঝতে পারছো? যাই করো না কেন একই আসবে।
5 ধরো, 50 ধরো, 100 ধরে কইরো, 10,000 ধরে কেউ কেউ কইরো, ভালো লাগবে। এখন আসো সামনে যাই। এই ম্যাটটা একদম পানি ভাত। দেখো এটা আমি HW দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা পেরে যাবা, সমস্যা নাই। সব করাইছি, ঠিক আছে, সব করাইছি, জাস্ট হচ্ছে রেজাল্টটা লিখে দিই। 500 মিলিমিটার না, এটার রেজাল্টটা হবে হচ্ছে তোমার 68.63 কিলো প্যাসকেল। পারবা কিনা রেজাল্টটা লিখে দিলাম, হ্যাঁ, HW জমা দিব সবাই। তারপর দেখো পরেরটা একদম সিম্পল। দেখো এখানে কাজ কি, কাজ কিন্তু বেশি না। এই দেখো এখানে কি বলছে, 17°C এত কিলো প্যাসকেল চাপে এত মিটার কিউব হাইড্রোজেনকে পানির উপর সংগ্রহ করা হলো। দেখো এত কিলো প্যাসকেল চাপে, আর জলীয় বাষ্পের চাপ কত দেওয়া আছে, 3.27 কিলো প্যাসকেল। তাহলে দেখো জলীয় বাষ্পের চাপটা কি বাদ দিবা কিনা বলো তো, এটা কি বাদ দিবা কিনা জলীয় বাষ্পের চাপটা? স্যার দেখেন তো জলীয় বাষ্পের চাপটা কি বাদ দিবেন, তোলার সময় দেন, ক্লাস শেষে তুলে নিও বাবা, ঠিক আছে। জলীয় বাষ্পের চাপ দিলে বাকিটা একদম সোজা বাদ, ঠিক আছে। এটার রেজাল্টটা দিয়ে দেই। আয়তন আসবে, এটার আয়তন আসবে 0.0521 মিটার কিউব। ওকে, HW পারবা, যা যা করাইছি সবই পারবা, না পারলে বইলো ভাইয়া কইরা দিব না, ঠিক আছে, না পারলে বইলো ভাইয়া কইরা দিব না। ওকে, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, ভালো থাইকো, সুস্থ থাইকো। কারো কোনো চিন্তা আছে মনের ভিতরে? নেক্সট দিন হচ্ছে আমরা গ্যাসের গতিতত্ত্ব, ব্যাপন হার এগুলো স্টার্ট করব। নেক্সট কবে ক্লাস বলেন তো স্যার? ঠিক আছে, নেক্সট ক্লাস কবে আমাদের হচ্ছে? সোমবার। আজকে কি বার? শনিবার না, সোমবার, ঠিক আছে। নেক্সট সোমবার ক্লাস আমাদের। ডান? ক্লিয়ার সবাই? ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক শুভকামনা রইল। টাটা, বাই বাই।